প্রেম সন্ধিক্ষণ লিখেছেন সায়দামন। পর্ব ১৯। কয়েক কদম এগোতে হঠাৎ থেমে গেল তালহা। চারিপাশে যেন এক মুহূর্তে নেমে এলো গাঢ় নীরবতা। নিচু মোলায়েম স্বরে সে বলল, চোখ খুলবে না। কথাটি উচ্চারণ করতেই আলতো করে সরিয়ে নিল হাত। মেহরিন অনুগত শিশুর মতো চোখ বন্ধ রেখে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই আচমকা তাকে কোলে তুলে নিতেই সে চমকে উঠে দু হাতে জড়িয়ে ধরল তালহার গলা। বিস্মিত লজ্জাভরা কণ্ঠে ফিসফিস করল, আরে কি করছেন? উত্তরে তালহা তাকে থামিয়ে দিল। এই শব্দটাই যেন থেমে গেল তার সব প্রশ্ন। বুকের ভেতর টিপটিপে ধরনি কৌতূহল ভরা অস্থিরতা। তালহা কি করতে চলেছে? অজানা প্রত্যাশায় কেঁপে উঠেছে মন। কয়েক পা এগিয়ে এসে আস্তে করে নামিয়ে দিল তাকে। তবু নির্দেশ অক্ষরে অক্ষরে মানছে মেহেরিন। চোখ এখনো বন্ধ। মৃদুস্বরে তালহা এবার অনুমতি দিল, ইউ ক্যান ওপেন ইউর আইস নাও। এই বাক্যটির অপেক্ষাতেই যেন স্থির হয়েছিল সে। কথাটা শুনতেই ধীরে ধীরে চোখ মেলাতে লাগলো। সামনের দৃশ্য স্পষ্ট হতেই বিস্ময়ে স্বাভাবিকের তুলনায় বড় হয়ে উঠল তার দৃষ্টি। ঠোঁট খানিকটা ফাঁক, শ্বাস যেন আটকে পড়েছে। পলক্ষীন চাহনিতে চারিদিকে দেখছে সে স্তব্ধ হয়ে। ছাদের এই প্রান্তর জুড়ে ফুল আর সারি সারি ছোট্ট মোমবাতি দিয়ে তৈরি বিশাল একটি হার্ট। সেই হার্টের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে সে। নিচে পায়ের নিচে নরম পাপড়ির স্পর্শ। মোমের আলো দপদপ করে জ্বলছে। হালকা বাতাসের শিখাগুলো দুলে উঠেছে বারংবার। সেই আলো এসে পড়েছে তার মুখে চোখে, অবিশ্বাস্য কাঁপতে থাকা ঠোঁটের কোণে। চারিপাশ যেন স্বপ্নের আবরণে মোড়া, স্পষ্ট এবং অসম্ভব সুন্দর। অবাক হয়ে চারিদিকে খুঁটিয়ে দেখার মতোই তালহার হালকা গলা জেরে শব্দে ভাঙল তার ধ্যানে। সামনে তাকাতেই বুক ধক করে উঠল। গাঢ় নীল পাঞ্জাবি পরা মানুষটা দাঁড়িয়ে আছে তার ঠিক সামনেই। তার চোখে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। দুহাত পেছনে রেখে ঠোঁটে চেনা সেই বাঁকা হাসি, চোখে অদ্ভুত এক দীপ্তি। আশেপাশে এসব দেখতে দেখতে তালহাকে সে যে খেয়ালই করেনি। মেহরিনের কণ্ঠ কাঁপলো। প্রশ্ন করলো, এসব কি? তালহা নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ছোটখাটো অ্যারেঞ্জমেন্ট ফর মাই বিউটিফুল ওয়াইফ। কথা শেষ হতে না হতে এক হাঁটু গেড়ে বসে পড়ল সে। মেহরিন যেন বিস্ময়ের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। এত চমক, এত অপ্রত্যাশিত কাজকর্ম করেছে তালহা। তার বিস্ময় ভরা চোখে চোখ রেখে তালহা নরম স্বরে বলল, বিয়ের ৫ মাস হয়ে যাচ্ছে, এখন অব্দি আমি তোমাকে প্রপোজই করিনি। এর জন্য হয়তো তুমি আমাকে মনে মনে নিরামিষও বলতে পারো। আই নো প্রতিটি মেয়েরই ড্রিম এইরকম একটা প্রপোজাল পাওয়ার। আর আমার বিউটিফুল লেডি তো আরও বেশি ডিজার্ভ করে এমন বিউটিফুল একটা প্রপোজাল। তাই আমি আমার ম্যাডামকে একটু স্পেশাল ফিল করানোর জন্য ছোটোখাটো প্রচেষ্টা করেছি। বলতে বলতে দেন হাতটা এগিয়ে দিল মেহেরিনের দিকে। সঙ্গে সঙ্গে নজরে আসলো ছোট্ট একটা রিং বক্স, যা খোলা। ভেতরে নরম কালো ভেলভেটের ওপর রাখা একটু ডায়মন্ডের আংটি, যা ছোট্ট পাথর। সাদা পাথরটিকে ঝকঝক করেছে। বক্সের ওপরের পাটে ছোট নীলচে আলো জ্বলছে, যা সরাসরি আংটিতে পড়েছে। আংটি পাথরটাকে আরো উজ্জ্বল করে তুলেছে। আলোটা এলোমেলোভাবে পড়েছে যেন আংটিটাই নিজের আলো ছড়াচ্ছে। মুগ্ধ হয়ে দেখতে দেখতেই তালহা দামে হাতটাও সামনে আনলো। সে হাতে সাদা গোলাপের এই মাঝারি সাইজের তোড়া গোলাপগুলো, সতেজ পাপড়িগুলো মোলায়েম আর নিখুঁতভাবে ফুটে আছে। মেহেরিন নীরবে পর্যবেক্ষণ করছে জিনিসগুলো। তালহা দীর্ঘশ্বাস ফেলল। ধীরে ধীরে কথা শুরু করলো, জানি না লোকে কিভাবে প্রপোজ করে, কিভাবে গুছিয়ে কথা বলে, একটা মেয়ের মন গলে যায়, তা আমি সত্যিই জানি না। কথাটা অবিশ্বাস্য হলেও সত্যিই আমি জানি না। উড়াউড়ির বয়স থেকে নিজেকে গম্ভীর করে তুলেছিলাম, কাজে নিজেকে আবদ্ধ করে রেখেছিলাম। তাই হয়তো লাভ লাইফ সম্পর্কে আমার এক্সপেরিয়েন্সটা একটু কম। তবে চিন্তা করবেন না, এতে আপনার উপর কোনো প্রভাব পড়বে না। আপনাকে স্পেশাল ফিল করাতে আমি আমার 100% দেবো। বলেই সামান্য থামলো, যেন পরবর্তী কথাগুলো গুছিয়ে নিচ্ছে, বলার জন্য নিজেকে প্রস্তুত করছে। বেগানিনের পুরো শরীরে অদ্ভুত এক আনন্দের স্পন্দন ছোটাছুটি করছে। চোখ ভরে দেখছে সে আকুল ভরাই তালহার চোখ। মন দিয়ে শুনছে সে তালহার প্রতিটি শব্দ। অপলক তাকিয়ে আছে। তালহার চোখ এবার আরো নরমভাবে ধারণ করলো। ধীরস্বরে কোমল কণ্ঠে বলল, শুনুন না। শেষের টুকুটা টেনে বলতেই মেহরিন চোখ বুজে নিল। বুকের ভেতর অনুভূতিগুলো তড়িৎ গতিতে ছোটাছুটি করছে, যা ভীষণ সুরসুরি দিচ্ছে যেন তাকে। তালহা কি তার কথা দিয়েই তাকে মেরে ফেলতে চাচ্ছে? এত সুন্দর করে ডাকছে কেন? সে কি জানে? জেনে বুঝে এমন সম্বোধন করছে? উতল আবেগের মধ্যে তালহা আবার ডাকলো, ম্যাডাম শুনুন। মেহরিন চোখ ফট করে খুলল, জিপাতে ঠোঁট ভিজিয়ে নিল। নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, বলুন। তালহা সাথে সাথে বলল, আমি চাই আপনার দায়িত্ববান স্বামী হওয়ার পাশাপাশি একজন পাগল প্রেমিকা হতে। আপনি কি পারবেন আমার বউ হওয়ার পাশাপাশি একজন প্রেমিকা হয়ে উঠতে? প্রেমটা না হয় সংসারে ফাঁকে ফাঁকে করব, মাঝে মাঝে স্বামী স্ত্রীর রোল থেকে একটু বিরতি নিয়ে আমরা প্রেমিক প্রেমিকা হয়ে উঠব। বলেই সে ফুলের তোড়াটা এগিয়ে দিল। মুচকি হাসিতে জিজ্ঞেস করলো, হবেন কি?
মেহেরিন সঙ্গে সঙ্গে মাথা ওপর নিচ করলো, যার অর্থ হ্যাঁ। তোড়াটা হাতে নিল আস্তে করে। মুখে হাসি লেগেই আছে মেয়েটার, যেন জয়ের আনন্দের এক আলোক আলোক আলোকবর্তিতা আবেগমাখা কণ্ঠে বলল, হ্যাঁ হতে চাই, হতে চাই আমি আপনার সব, আপনার সবকিছু। শুধু আমি থাকতে চাই সবটা জুড়ে। বলতে বলতেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ল চোখ দিয়ে। অশ্রুটা আনন্দের। ফুলের তোড়াটা বুকে জড়িয়ে ধরলো, নাকের কাছে এনে তাকে নাক চোপালো। চোখ বুজে মন ভরে ঘ্রাণ নিতে লাগলো। তালহার মুচকি হাসি দেখছে প্রিয়তমাকে। মন থেকে বেরিয়ে এলো শান্তির দীর্ঘশ্বাস। ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল, হেই বিউটিফুল, আপনি কি আমার এই ছোট্টখাটো উপহারটাও গ্রহণ করবেন? মেহেরিন চোখ খুললো, তালহার হাতের রিংটা দেখে সঙ্গে সঙ্গে ডান হাতটা বাড়িয়ে দিল। হাসি মুখে মাথা নেড়ে সম্মতি জানালে। তালহাও সযত্নে হাতটা ধরল। ধীরে ধীরে আংটি মেহেরিনের অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। তারপর ধীরে ধীরে ঠোঁট ছুঁয়ে দিল সেখানে। এঁকে দিল গভীর এক চুম্বন। মাথা তুলল এবং বলল, ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি। তুমি আমার জীবনের এক অপ্রত্যাশিত পাওয়া। কিন্তু সেই অপ্রত্যাশিততার চেয়েও সবচেয়ে মূল্যবান ও জীবনের শ্রেষ্ঠ পাওয়া মাঝে মাঝে ভাবি, যদি সেদিন আমি তোমাকে না পেতাম। ভাবনাটা মনে আসতেই বুকটা যেন মোচড় দিয়ে ওঠে। তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও কাটানা অসম্ভব। ছেড়ে থাকার কথা ভাবতেই কেমন পাগল হয়ে যায়। আমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে পাশে চাই মেহেরিন, থাকবে তো? মেহেরিন ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা করলো। এক হাতে তালহাকে টেনে তুলে দাঁড় করাতে চাইল। তা বলছে তালহা নিজেই উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে মেহেরিন তালহার বুকে ঝাপটে পড়ল। মুহূর্তে ফুপিয়ে উঠল মেয়েটা, কাঁদতে কাঁদতেই বলল, আমিও আপনাকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি, নিজের চেয়েও বেশি ভালোবাসি। তৃপ্তির হাসি মুখে নিয়ে তালহা শক্ত করে জড়িয়ে ধরল মেহেরিনকে। চুলের ভাঁজে হাত ঢুকে মাথাটা বুকে চেপে ধরল। শান্তি প্রশান্তি অনুভব হচ্ছে। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিয়ে পড়ল, এটা তোমার জায়গা, শুধুই তোমার। প্রায় মিনিট পাঁচেক ধরে তারা একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে। নিঃশব্দ ছাদের মাঝে কেবল তাদের হৃদস্পন্দনের ধকধক শোনা যাচ্ছে। একে অপরকে অনুভব করছে নীরবে। মেহেরিন তালহার বুকে কান ঠেকিয়ে শুনছে ধকধক শব্দটা। মনে হচ্ছে ধরপড়ানিটা ক্রমশ তীব্র হচ্ছে। মাথা তুলে এবার যার হাতটা রাখলো ঠিক সেখানে। হালকা স্বরে বলল, এই জায়গাটা একটু বেশি ধকধক করছে। তালহা মৃদু হেসে উত্তর দিল, ধকধক না, মেহেরিন মেহেরিন করছে, বল শুনছ? মেহেরিন পিক করে হেসে ফেলল। তালহাকে ছেড়ে দাঁড়ালো। আবার চারিপাশে ডেকোরেশনে খুঁটিয়ে দেখতে লাগলো। সিম্পল কিন্তু মন কাড়া। হাতে থাকা ফুলগুলো ছুঁয়ে দেখছে। প্রতিটি পাপড়ি যেন নিজের সৌন্দর্য সরাচ্ছে। কি সুন্দর দেখাচ্ছে। চাদর আলোয় যেন সাদা গোলাপের রূপ আরো বেড়েছে। মুগ্ধ স্বরে বলল, ফুলগুলো ভীষণ সুন্দর। তালহা প্রত্যুত্তরে বলে, তবে আমার ফুল থেকে কম। মেহেরিন আর চোখে তাকাতেই তালহা হালকা চোখ টিপ দিয়ে ফ্লাইং কিস ছুড়ে দিল। মেহেরিন কপাল কুঁচকে বলল, বসাই দুষ্টু হয়ে যাচ্ছেন। তালহা পকেটে হাত গুজে ঠোঁট উল্চে বলল, দুষ্টু আর হতে দিলা কই, বউকে সাথে নিয়ে থাকতে দিবে না। থাকলে না হয় আরো কিছু মিছু দুষ্টুমি দেখাতাম। কথা বলতে বলতেই তালহা ধীরে ধীরে মেহেরিনের দিকে ঝুঁকে এলো। মেহেরিন হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দাঁড়িয়ে চোখ মুখ কুচকে বলল, বউটা নির্লজ্জ হচ্ছেন। তালহা চুল ঠিক করতে করতে স্বাভাবিক ভঙ্গিতেই বলল, লজ্জা নারীর ভূষণ, পুরুষের নয়। মেহেরিন তার কথায় আর কান দিল না। গোলাপের পাপড়ি আর ছোট ছোট ক্যান্ডেল দিয়ে তৈরি হাটের ঠিক মাঝ বরাবর মেঝেতে বসল সে। চারিপাশে নিঃশব্দে রাজ্য শহরের আলো দূরে ঝাপসা হয়ে গেছে। মাথার উপরে অন্ধকার আকাশে ঝিকিমিকি করছে চাঁদ আর তারারা। হালকা বাতাসে ঠান্ডার স্নিগ্ধতা, মৃদু শীতলতা। মেহেরিন এবার তালহার পাঞ্জাবি কোনো ধরে টানলো। তাকে বসতে ইশারা করতে তালহাও পাশে এসে বসলো। দু হাতে পেছনে রেখে হেলান দিল, আকাশের দিকে তাকালো। মনে গভীর প্রশান্তিরা ঢেউ তুলছে। তাদেরকে ঘিরে থাকা মোমবাতিগুলো নরম আলোয় জ্বলছে। ছোট ছোট শিখা হালকা বাতাসে জ্বলছে। কয়েকটা নিভে গেছে, বাকি কয়েকটা আলো ছড়াচ্ছে। সেই আলোতে সরাসরি এসে তালহার মুখে নরম দীপ্তি ফেলেছে, যা তালহাকে মেহেরিনের চোখে আরো মায়াময় করে তুলেছে। গভীর মনোযোগে মেহেরিন পরখ করছে তার শ্যামপুরুষকে। এই মানুষটা শুধুই তার। কথাটা যত ভাবছে ততই ভালো লাগছে। মাঝে মাঝে মনে প্রশ্ন আসতো, তালহার এত ভালোবাসা পাওয়ার যোগ্য কি সে? কিন্তু তালহা সে প্রশ্ন মনে গেঁথে রাখার উপায় রাখছে না। তার আচরণ, যত্ন, স্পর্শ সবকিছুতেই তাকে অনুভব করায় সে ভীষণ স্পেশাল। হঠাৎ মেহেরিনের দাদির কথা মনে পড়ল অনেক। একবার অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন তিনি। তখন বলেছিলেন, দেখিস মেহেরিন, তুই অনেক সুখী হবি। এত অবহেলায় তোর বাকি জীবনটা যাবে না। তোর জীবন অনেক সুখে আসবে। এমন কেউ আসবে যে তোকে আগলে নিবে। মুখে প্রশান্তির হালকা হাসি ফুটল। ইচ্ছে হচ্ছে দাদিকে কবর থেকে তুলে সামনে বসিয়ে বলতে, দেখো দাদি, অযত্নে ঝরে পড়া ফুলটাকে একটা মানুষ কত যত্ন করে তুলে নিয়েছে। তোমার মেহেরিন ভীষণ ভালো আছে।
নানান ভাবনার মাঝে তালহা ফিরে তাকালো, একবার উঁচিয়ে প্রশ্ন করলো, কি দেখো? মেহরিন সঙ্গে সঙ্গে নির্দ্বিধায় উত্তর দিল, আপনাকে। তালহা মৃদু হেসে ফেলল। মেহরিনের চোখে চোখ রেখে সে ধীর স্বরে প্রশ্ন করলো, দেখার মতো কি আছে? মেহরিনের একটু থামলো, চোখ সরালো না, মোলায়েম কণ্ঠে বলল, বর্ণনা করে কুলাতে পারবো না, আপনি খুব আকর্ষণীয়, চুম্বকের মতো। তালহার ঠোঁটে আরো প্রসারিত হলো, চোখ পিটপিট করে বলল, রাগ করছেন ম্যাডাম? মেহরিন এবার সোজা হয়ে বসলো, তার ভঙ্গিতে এক ফোঁটা অস্থিরতাও নেই। ধীরে ধীরে তালহার এক বাহু জড়িয়ে ধরল। দেখুন, আমি তো আমার মনের কথাই বলেছি, বাকিটা আপনি যা মনে করেন। তালহা মৃদু হাসল, তবে আর কোনো শব্দ উচ্চারণ করল না। কখনো কখনো ভাষা অপ্রয়োজনীয় হয়ে পড়ে, নীরবতায় হয়ে ওঠে সবচেয়ে গভীর সংলাপ। সেই স্তব্ধতার ভেতরে লুকিয়ে থাকে এক আকাশচুম্বী প্রশান্তি। দুজনেই তাই চুপ, কথা নয়, অনুভূতিরই আদান প্রদান হচ্ছে। দৃষ্টির ভেতর দিয়ে শ্বাসের ছন্দে, স্পর্শে হৃদস্পন্দনের অনুচ্চারিত সুরে তারা একে অপরকে আবিষ্কার করেছে। হঠাৎ সেই নীরবতা ভেঙে তালহা নরম স্বরে আবদার করলো, একটা গান শোনাও না বউ। মেহরিন কিছুটাই থমকালো। বউ ডাকটা শুনে পরক্ষণে মুখে আলতো হাসি ফুটালো, মাথা নেড়ে বলল, আমি পারি না। তালহার গলায় জেদ দেখে দিল, না পারবে। মেহরিন একটু ভেবে বলল, গাইবো, তবে আপনাকেও গাইতে হবে। চাপা হাসিতে সম্মতি জানালো তালহা, যা হুকুম। মেহরিন আবারও আরাম করে মাথা রাখলো তার কাঁধে, বাহুটা শক্ত করে জড়িয়ে ধরলো। খোলা আকাশের দিকে তাকিয়ে সে ধীরে ধীরে সুর তোলে, ভাবিনি কখনো এই হৃদয় রঙামনো ভালোবাসা দেবে তুমি, দুয়ারে দাঁড়িয়ে, দুবাহু বাড়িয়ে সুখেতে জড়াবো আমি। সে শব্দটি ঝিলমিলিয়ে যেতেই তালহা আলতো করে তার মাথাটা নিজের কাঁধ থেকে নামিয়ে বুকে টেনে নিল। কাঁধে ভিজে উষ্ণতা টের পেয়ে বুঝলো মেয়েটার চোখে বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। পরম মমতায় তাকে আগলে রাখলো সে। মেরিনের চুলে ঠোঁট ছুঁয়ে দিল বেশ কয়েকবার, যেন আশ্বাস দিচ্ছে প্রতিটি স্পর্শে। কানের কাছে মুখ এনে মৃদু ঠাট্টায় পড়ল, বাচ্চা বিয়ে করার এই এক ঝামেলা কথায় কথায় কেঁদে ফেলে। সঙ্গে সঙ্গে মেয়ের কথাটা মেহরিনের গায়ে লাগলো। হাতের ছোট্ট মুঠোটা ধপ করে পড়লো তালহার বুকে। কিল বসিয়ে অভিমানে মেশানো স্বরে বলতে লাগলো, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? বড় কাউকে করলেই তো পারতেন, ছাড়ুন আমায়। তালহা উচ্চ হাসি ছড়িয়ে পড়লো রাতের নীরবতায়। হাতের বাঁধন নরম হলো না, বরং আরো টেট্ট হলো। মেহরিনকে নিজের সাথে মিশিয়ে নিল। সেই আঁকড়ে ধরা উষ্ণতার মাঝেই সে গেয়ে উঠল, বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া গো বন্ধে মায়া লাগাইছে। গানের সুরে স্পর্শের নিশ্চয়তার, ভালোবাসার নিশ্চুপ অঙ্গীকার ধীরে ধীরে শান্ত হয়ে এলো মেহরিন। তালহার বুকে মুখ লুকিয়ে স্থির হয়ে রইল সে, যেন এটাই তার নিরাপদ পৃথিবী, এটাই তার আশ্রয়। খোলা আকাশের নিচে মোমের ক্ষীণ আলোয় আর নেই, নিভে গেছে সেই কবেই। এখন আছে কেবল চাঁদের আলো আর ফুলের গন্ধি মিশে থাকা বাতাসে। প্রেম সন্ধিক্ষণ লিখেছেন সাতামন, পর্ব 20। সকাল 9টা বাজে। সকালের আলো এখন ঘরের ভেতরে নরম উজ্জ্বলতা ছাড়িয়ে রেখেছে। সবাই নাস্তার টেবিলে বসে আছে। কেউ কেউ ঘুম জড়ানো চোখে খাচ্ছে, কেউ কেউ টুকটাক কথার মাঝে খাচ্ছে। খাবার প্রায় শেষ পর্যায়ে। টেবিল তালহার ঠিক পাশে মেহরিন বসেছে, আর মেহরিনের ডান দিকে তাহিয়া। তাদের মুখোমুখি বসেছে তাহসান, পাশে ফারহা। ফারহার খাওয়া যেন অজুহাত মাত্র, চামচ নেড়ে যাচ্ছে, কিন্তু চোখে বারবার আটকে যাচ্ছে তালহা আর মেহরিনের দিকে। তালহা আজ প্রকাশ্যই মেহরিনের পাতে এটা ওটা তুলে দিচ্ছে, কখনো পরোটা, কখনো সবজি, কখনো মাংসের টুকরো। লুকোচুরি খেলা শেষ। এখন সবাই জানে, সবাই অবগত তাদের হালাত সম্পর্কে। এই তো তার যত্নেও আর কোনো গোপনীয়তা নেই। নানি দাদি তো নাতিকে নিয়ে যথারীতি মস্করা করছেন। এই যে বউ আসতে না আসতেই এমন যত্ন, আমাদের তো কোনোদিনও পাতে কিছু তুলে দিলেন না। এমন নানান কথায় চারিদিকে হালকা হাসিতে ভরে উঠেছে। ভাই বোনেরাও মজা নিচ্ছে তাদের সাথে। তবে তাহসান একদম নীরব, মাথা তুলে তাকাচ্ছেও না, এক মনে খেয়ে যাচ্ছে। মেহরিনের গাল লাল হয়ে উঠেছে লজ্জায়, মাথা নিচু করে রেখেছে সে। কিন্তু তালহার ভঙ্গিমায় কোনো পরিবর্তন নেই, যেন সে সবই স্বাভাবিক। উটনি লজ্জের মতো তাদের কথায় কথায় উত্তর দিচ্ছে। মেহরিনের পরোটার শেষ টুকরোটা মুখে পড়তেই তার প্লেট আরেকটা পরোটা এসে পড়ল। এবার সে আর শান্ত থাকতে পারল না, রাগি চোখে তালহার দিকে তাকালো। এই নিয়ে দুটো পরোটা খেয়েছে, তাও তালহার চোরাচুরিতে বহু কষ্টে, আর খাওয়া সম্ভব না। ছেলেটা তাকে পেয়েছে কি ভাবতে ভাবতে চোখ গরম করে ফিসফিসিয়ে বলল, আচ্ছা আমি কি রাক্ষস? তালহা ফিরে তাকালো না, তবে আন্দাজ করতে পারছে তার বউ রেগে আছে। সেসবে তোয়াক্কা না করে সে নিজের মতো খেতে খেতে শান্ত গলায় বলল, না তুমি আমার বউ। মেহরিন ফুস করে একটি দীর্ঘশ্বাস ছাড়ল। এই মানুষটার সঙ্গে ঝগড়া করাই তাই, কিছু বললেই এমন উত্তর দেয় যে।
পরের কথা মাথায় আসে না, কি বলবে পরবর্তীতে ভেবে পায় না। তালহা আর চোখে একবার তাকিয়ে দেখে নিল। মৃদু হাসল মেয়েটির মুখভঙ্গি দেখে। তারপর মেহরিনের পরটা অর্ধেক ছিঁড়ে নিচের পাতে তুলে নিল। বাকিদের দিকে ইশারা করে গম্ভীর সুরে বলল, এটা যেন শেষ করে উঠতে দেখি। মেহরিন অসহায় মুখ করে ধীরে ধীরে খেতে লাগলো। জানে তাকে কিছু বললেও লাভ হবে না, খাইয়েই ছাড়বে। তালহাও নীরবে খাচ্ছে, মাঝে মধ্যে চাচাদের সঙ্গে অফিসের টুকটাক বিষয় নিয়ে আলোচনা করছে। আজ তাতে গুরুত্বপূর্ণ একটি মিটিং আছে, জানিয়ে বেশ উত্তেজিত দেখাচ্ছে তিনজনকেই। ফারহান নিঃশব্দে তাকিয়ে আছে, চোখে যেন ঘন ঘন কালো ছায়া। তালহার যত্ন, মেহরিনের পাওয়া লজ্জা, বাকিদের কথা ফাজলামি, সবই দেখছে গভীরভাবে। এইসব তো তার সঙ্গে হওয়ার কথা ছিল। চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়তেই সঙ্গে সঙ্গে মুছে নিল। মাথা নিচু করে নিল সে। ছোট থেকে কম স্বপ্ন বনেনি এই তালহাকে নিয়ে। সব যে এভাবে স্বপ্নই রয়ে যাবে কে জানতো তা। এখন তো অন্য কাউকে নিয়ে ভাবতে গেলেও তালহার চেহারাই তার সামনে আসবে। কিভাবে সামলাবে নিজেকে মনকে সে? ভীষণ অসহায়ত্ব বোধ করেছে মেয়েটা। তালহা ইতিমধ্যে কোনো রকমে খাওয়া শেষ করে চলে গেল। খাওয়ার প্রায় অনেকেরই শেষ। ড্রয়িং রুমে গিয়ে বসেছে তারা। টেবিলে বসে আছে নানি, দাদি, মা, চাচিরা, সঙ্গে মেহরিনও। গল্প চলছে হালকা সুরে। হঠাৎ তালহার নানি মুচকি হেসে বললেন, তা নাতি বউ তো পেয়ে গেলাম, এখন নাতি বউয়ের হাতে রান্না খাওয়ার ভাগ্য কবে হবে? কথাটা শুনতে মেহরিনের ঠোঁট সামান্য উল্টে তিতলি বেগমের দিকে তাকালো। আফসোসের সুরে নিচু স্বরে বলল, আন্টি তো করতে দেয় না, যদি পারমিশন। বাকিটার বলা হলো না। তিতলি বেগম কপাল কুঁচকে তাকালেন। কথার মাঝেই থামিয়ে দিয়ে একটু রাগী গলায় বললেন, এই আমি তোর আন্টি হই? মুহূর্তে মেহরিন থতমত খেয়ে গেল। ওনার কণ্ঠের মাঝে ভরকে উঠল বেচারি। কিছু ভুল বলে ফেললো কি না তাই নিয়ে নির্দ্বিধায় পড়ল। তাড়াতাড়ি মিনমিনিয়ে নিজের ভুল সূত্রে বলল, না মানে খালামণি। এতে যেন তিতলি বেগমের চেহারায় রাগী ভাব কিছুটা কমলেও অল্প রয়েই গেছে। কড়া চোখে চেয়ে বললেন, শুধু খালামণি? মেহরিন আমতা আমতা করতে লাগলো। তিতলি বেগম নিজ থেকে বললেন, আমি তোর শাশুড়ি হই, এরপর থেকে যেন আন্টি না আমু ডাক শুনতে পাই। মেহরিন চমকে তাকালো, বিস্ময় ফাল করে চেয়ে আছে। হাতে পানির গ্লাসটা উঠিয়েছিল খাওয়ার জন্য, মাঝপথে তা আটকে রইল। তিতলি বেগম মাত্র কি বললেন তা সে বারবার মনে আওড়াতে লাগলো। তাকে আম্মু বলতে হবে? অবাক হয়ে প্রায় আনমনে প্রশ্ন করল, আম্মু ডাকবো? তিতলি বেগমের ঠোঁটে মৃদু হাসি ফুটল। মেহরিন যেন আরও চমকালো। মনে হলো সময়টা আচমকা একটু থেমে দাঁড়িয়েছে তার সামনে। বুকের ভেতরে ঝড় শুরু হয়েছে, অচেনা এক অথচ খুব গভীর আলোড়ন। শ্বাসগুলো এলোমেলো, হাতের আঙ্গুল কাঁপছে অকারণে। তিতলি বেগমের চোখের দিকে তাকাতে এসে যেন খুঁজে পেল এক নিরাপদ আশ্রয়ের ছায়া। যেন মেহরিনের বহুদিন ধরে খুঁজতে থাকা নিরাপত্তা সেখানে নীরবে বসে আছে। এটাই তার খুঁজতে থাকা সেই আশ্রয়স্থল। ঠোঁট কাঁপতে কাঁপতে খুব ক্ষীণস্বরে ডেকে উঠল, আম্মু। শব্দটা বেরোতেই মুখের ভেতরে জমে থাকা অস্থিরতার ওপর দিয়ে যেন এক শান্ত মোলায়েম বাতাস বয়ে গেল। দীর্ঘ খরার পর প্রথম বৃষ্টি ফোটার মতো বুকে শান্তিময় এক হাওয়া বিচরণ করছে। মাত্র দুটো অক্ষর, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে কত বিশাল অনুভব। মেহরিন নিচে চমকে উঠল। এতটা প্রশান্তি শুধু একটা যাকে। আবারও ধীরে আরও মোলায়েম কণ্ঠে টেনে উচ্চারণ করল, আম্মু। এইবার অনুভূতিটা আরও স্পষ্ট হলো। বুকের ভেতর ঝড় থেমে গিয়ে জায়গা করে দিল উষ্ণ এক শান্তির। মনে হলো এই শব্দটার ভেতরে লুকিয়ে আছে পৃথিবীর সবটুকু মমতা। এতদিনে সে কি তবে এই মূল্যবান অনুভূতিটা অনুভব করে থেকে বঞ্চিত ছিল? তার মা তাকে এত সুন্দর করে ডাক থেকে বঞ্চিত করে হঠাৎ চলে গেল। হঠাৎ নিজের মায়ের কথা মনে পড়তেই বুকের ভেতরের কোথাও একটা অভিমানটা মাথা চাড়া দিল। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল অজান্তেই। তার মা বেঁচে থাকলে হয়তো সেই নিরাপদ পরম শান্তিটা আরও আগে অনুভব করতে পারত। তিতলি বেগম বিচলিত হয়ে উঠলেন। এগিয়ে এসে হাত ধরে রাখলেন, কি হয়েছে, কাঁদছিস কেন? আমার কথায় কষ্ট লেগেছে? আচ্ছা, ডাকতে হবে না আম্মু, তোর যা খুশি তাই ডাকিস। মেহরিন ছলছল চোখে তাকিয়ে আচমকা তার কোমর জড়িয়ে ধরে বুকে মুখ খুঁজে দিল, ফুপিয়ে উঠল। তিতলি বেগম মাথায় হাত বুলিয়ে বললেন, মেয়েটার মায়ের কথা মনে পড়েছে। নিজের বোনের মুখটাও যেন ভেসে উঠল চোখের সামনে। বুকটা মজর দিয়ে উঠল তারও। সামনে তাকিয়ে দেখলেন তার মা আঁচল দিয়ে চুপি চুপি চোখ মুছছেন। এখনো ভেঙে পড়লে চলবে না, যা নেওয়ার তা তো আল্লাহ নিয়েই গেছেন। নিজেকে শক্ত করে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে হেসে বললেন, আরে পাগলি মেয়ে, কাঁদছিস কেন? দেখ, তোর নানি শাশুড়ি কিন্তু তোর হাতে রান্না খেতে চেয়েছে। যা, সকলের জন্য চা বানিয়ে নিয়ে আয় তো। চা বানাচ্ছে মেহরিন।
তবে মন এখনো তিতলি বেগমের কথাতেই পড়ে আছে। ভেতরে কোথাও এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে, যেন সে তার জীবনে আরও একটা বড় জিনিস পেয়ে গেছে। মনে মনে কত শতবার যে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছে। কথায় আছে, ধৈর্যের ফল মিষ্টি হয়। মেহেরিনের জীবনেও সেটাই ঘটেছে। এত অবহেলা অনাদর পাওয়া মেয়েটার মনের কোণে দৃঢ় এক প্রতিজ্ঞা নিয়েছিল। আশা ছিল একদিন সে সুখের মুখে দেখবে, অনেক বড় হবে। আর ধীরে ধীরে তাই করছে। চা বানানো হতেই একে একে সবার হাতে চা দিয়ে আবার রান্নাঘরে চলে গেল তালহার জন্য কফি বানাতে। লোকটা চা তেমন খায় না, তাই আলাদা করে কফি বানাচ্ছে। ড্রয়িং রুমে বসে ভাই বোনের কি যেন একটা আলোচনা করছে। হাসি ঠাট্টা মিলিয়ে চলছে, কথার টুকটাক আওয়াজ আসছে রান্নাঘরেও। কফি পানীয় ও কফি মুখ হাতে এগিয়ে গেল সেদিকে। ঋতু তালহাকে কিছু বলছিল। সেখানে ফারহা, মেহেদি, রাফা, ফারিহা, তাহিয়া সবাই আছে। বড়রা যার যার রুমে চলে গেছেন নাস্তা করেই। মেহেরিন সকলের মাঝে উপস্থিত হতেই হঠাৎ কথার স্রোত থেমে গেল। নেমে এলো এক অস্বস্তিকর নীরবতা। ঋতু আচমকা চুপ হয়ে গেল, যেন মেহেরিনকে দেখে চুপ হয়েছে। অস্বস্তিতে মেহেরিন একবার তার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে তালহার দিকে এগোলো। তালহা কপির মুখ হাতে নিয়ে ইশারায় বসতে বলল পাশে। সে ইতস্তত করে বসতেই তালহা এক চুমুক দিয়ে বলল, থামলে কেন? কি ইম্পর্ট্যান্ট কথা বলবি বলছিলে বল। ঋতু আর চোখে মেহেরিনের দিকে তাকিয়ে বলল, ওর সামনে বলতে পারবো না, এটা পার্সোনাল কথা। মেহেরিন দ্রুত তাকালো, চোখে বিস্ময়। এখানে সকলেই আছে প্রায়, বাকিদের সামনে বলা যাবে, শুধু তার সামনে নয়। সকলে দৃষ্টি এবার তার উপরে এলো। তালহাও কপাল কুঁচকে আছে। মুহূর্তটা তীব্র অস্বস্তিকর লাগলো তার কাছে। অপমান বোধে হলেও পরিস্থিতি স্বাভাবিক করতে হাসি মুখে দাঁড়িয়ে বলল, আচ্ছা আপনার কথা বলুন, আমার রুমে কাজ আছে। বলে মাথা নিচু করে সে জায়গা প্রস্থান করতে লাগলো। কয়েক কদম এগোতেই পাশে কয়েক জোড়া পা দেখতে কপাল কুঁচকে চোখ তুলে তাকালো। এটা তালহা। সময় কোথায় যাচ্ছে? কথাটা জিজ্ঞেস করতে যাবে, তার আগে পেছন থেকে ঋতুর কথা এলো, ভাইয়া তুমি কোথায় যাচ্ছ? আমার কথা আছে। তালহা থামলো, এবার ঘুরে দাঁড়ালো, শান্ত স্পষ্ট কণ্ঠে বলল, আমার স্ত্রীর সামনে যেটা বলা যাবে না, আমি মনে করি আমার সামনেও তা বলা যাবে না। আমার কানে আসলে ঘুরে ফিরে আমার স্ত্রীর কানেই যাবে, কারণ আমাদের মধ্যে পার্সোনাল বলতে ওয়ার্ড নেই। তাই তোর প্রাইভেসি মেনটেন করতেই। ঘরের ভিতরে নিস্তব্ধতা নেমে এলো। ঋতু থমকে গেল এমন শান্ত এক অপমানে। থমথমে মুখে তাকিয়ে আছে। মেহেরিন তালহার মুখে পানে চেয়ে আছে। মুখে সূক্ষ্ম এক হাসির রেখা ফুটেছে, তবে তাই স্পষ্ট করতে চাচ্ছে না ঋতুর জন্য অপমানজনক হবে এই ভেবে। ঋতু আর কিছু বলতে পারল না, কোনো মতো কথা হজম করে শক্ত মুখ করে বসে আছে। তালহা ধীরে আগ বাড়াই। মেহেরিনের পাশে এসে দাঁড়ালো, খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, চলো। তালহা এগোতে এগোতেই দৃঢ়স্বরে সকলের উদ্দেশ্যে বলল, মেহেরিন এবারই বউ। আমি যে যে বিষয়ে জড়িত থাকবো, আমার বউয়েরও সেই বিষয়ে সমানভাবে জড়িত থাকার অধিকার আছে। তোর ভাবির সামনে বলতে পারলে রুমে চলে আসিস, সেখানেই শুনবো। কথাগুলো ছিল সংক্ষিপ্ত, কিন্তু প্রতিটি কথা যেন বেশ ওজন নিয়ে বাজছিল মেহেরিনের কানে। তার এই কথাগুলোর আপোষের কোনো জায়গা নেই, শুধু ঘোষণা। সে তার স্ত্রীর জায়গাটা সকলের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। মেহেরিনের ঠোঁটের কোণে এক চিলতে প্রশান্তির হাসি স্পষ্ট হলো। সে মুখ নিচু করলো, ঠোঁট কামড়ে হাসলো। এটাই তো চেয়েছিল, পাশে দাঁড়ানোর মতো একজন মানুষ। পেয়ে গেছে সে। ইচ্ছে করছে সকলের মাঝে চিল্লিয়ে বলতে, আমি পেয়ে গেছি আমার মানুষ। ঋতু এবার কিছুটা রেগে পেছনে থেকে ডেকে উঠল, ভাইয়া। তালহা থামলো না, পেছন ফিরেও তাকালো না, কেবল বলল, কথা বুঝলে রুমে চলে আসিস। ড্রয়িং রুমের বাতাস ভারী। ফারহাদ তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ওদের যাওয়ার পানে, মুখে স্পষ্ট অসন্তোষের ছাপ। নিজের রাগটা আর চেপে রাখতে পারলো না, বিরক্তির কণ্ঠে ঝাঁচি নিয়ে বলল, ভাইয়া বেশি বউ করছো না? এমন আচরণে তোমার পার্সোনালিটির সঙ্গে যায় না। অর্ধেক সিঁড়ে উঠতে পারছেন তারা। ফারহার কথায় মেহেরিনের পায়ের গতি ধীর হয়ে এলো, একসময় থেমে গেল। তালহাও থামলো, ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো, চোখে স্থির দৃষ্টি, মৃদু মুখে বলল, তো? শব্দটা যেন তার কথাকে অবহেলা করে বলা হলো। ফারহা মুখ কঠোর হয়ে উঠল, রাগে চোখে একবার তাকালো মেহেরিনের দিকে, চোখ ফিরিয়ে শক্ত গলায় বলল, তোমার কি মনে হয় না এইসব তোমার ইমেজে ইফেক্ট ফেলছে? তালহা হালকা এসে বলল, যদি বউয়ের প্রতি সম্মান দেখানোই মানুষ বউ পাগল বলে, তবে সেই বউ পাগলাই উপাধি সই। একটা কথাও তালহার গায়ে মাখছে না দেখে ফারহার আরও অসহ্য লাগছে। ফারহা তাতে দাঁত চেপে এটা উপাধি দিল, বদনাম। তালহা এবার এক ঝলক তাকালো মেহেরিনের দিকে। সেই দৃষ্টিতে ছিল দুষ্টুমি, আশ্বাস আর একরাশ গর্ব।
ঠোঁট কামড়ে হেসে বলল, যার জন্য মাঝরাতে নিজের নামে বদনাম সহ্য করতে পেরেছি, তার জন্য আরেকটু বদনাম হলে বন্ধ কি? কথা শেষ করেই সে পা বাড়ালো। মেহেরিনও তার পাশাপাশি হাঁটতে শুরু করলো। দুজন পাশাপাশি উঠতে লাগলো ধীরে ধীরে। মেহেরিনের মুখে এক অবর্ণনীয় হাসি, যেন বিশ্বজয়ের উল্লাস। একটু বেশি খুশি খুশি লাগছে। ইচ্ছে করছে তালহার হাতটা ধরে ধীরে ধীরে করে নেচে নেচে হেঁটে হেঁটে যেতে, তবে এই মুহূর্তটা অসম্ভব। তা নিজেই ইচ্ছে দমিয়ে রাখলো। পেছন থেকে হঠাৎ মেহেদি শেষ বাঁচিয়ে উঠল। তাহিয়াও হাততালি দিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, ও কিয়া বাত হে ভাই, ফাটাই দিস। ঘরে ভারী আবহাওয়াটা হালকা মুহূর্তেই হয়ে গেল। হাসিটিও ছড়িয়ে পড়ল চারিদিকে। তালহা সবেমাত্র গোসল শেষ করে বের হয়েছে। ভিজে চুল থেকে ফোঁটা ফোঁটা পানি ধীরে ধীরে কপাল বেয়ে ঘাড়ে হয়ে বুকে নামছে। গায়ে শুধু কালো প্যান্ট, কাঁধে তোয়ালে ঝুলছে। মেহেরিনের শার্ট আয়রন করছে। হঠাৎই তালহা মেহেরিনের সামনে এসে ঝুঁকে দাঁড়ালো। তার উপস্থিতি টের পেয়ে মেহেরিন কাপড় থেকে ইস্ত্রি মেশিনটি তুলে তালহার দিকে তাকাতেই সে ভেজে চুল ঝাড়তে শুরু করলো। চুলের পানি মেহেরিনের চোখে মুখে ছিটকে পড়ছে। সঙ্গে সঙ্গে মেহেরিন চোখ বন্ধ করে এক হাত মুখের সামনে তুলল। আরে কি করছেন? তালহা কিছু বলল না, শুধু হাসলো। চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে মুখে একটু নিভিয়া সফট ক্রিম মেখে ভেজে চুল আঁচড়াতে লাগলো। মেহেরিন ইস্ত্রি করা শেষ করে লাইন বন্ধ করে তা জায়গায় রেখে চারটি হাতে নিয়ে এগিয়ে গেল। তালহার দিকে চারটা এগিয়ে দিয়ে বলল, নিচে ওভাবে কথা না বললেও পারতেন। আমি তো হুট করেই এসেছি এই পরিবারে, সকলের মানিয়ে নিতে একটু সময় তো লাগবেই। তালহা চারটা গায়ে দিতে দিতে হেসে বলল, আমি যদি শুরুতেই ছাড় দিয়ে বসি তাহলে দেখা যাবে সবাই মাথায় চড়ে বসবে। মেহেরিন তার হাত থামিয়ে নিজের শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, মানে? শান্ত কণ্ঠে তালহার বলল, আমি যদি তোমার অসম্মান মুখে বুঝে সহ্য করি, তাহলে আজ এক একজন করেছে, কাল আরেকজন করতেও একবারও ভাববে না। স্ত্রীর সম্মান অনেকটা স্বামীর হাতে থাকে। একটা ছেলে যদি সকলের সামনে নিজের স্ত্রীর সম্মান রাখে, তার মর্যাদাকে নিজের মর্যাদা মনে করে, তার হয়ে দাঁড়ায়, তখন অন্য কেউ সাহস পায় না তাকে ফাজলামি করেও হে করার। আমি চাই না আমার বউকে কেউ ফাজলামো সুরেও অসম্মান করুক। যতদিন আমি বেঁচে থাকবো সম্মান রাখবো। মেহেরিন শেষ বোতামটা লাগিয়ে গিয়ে এগিয়ে কোটটা আনলো। গালে মুচকি হাসি। কোটটা নিচেতে পড়াতে পড়াতে তপ্ত শ্বাস ফেলে বলল, এমন চিন্তা কজনই করে। এখনকার বেশিরভাগ পুরুষই বউকে মানুষের সামনে যত ছোট দেখাতে পারে তত নিজেকে বড় মনে করে। আমাদের গ্রামে বউদের সম্মান তো করেই না, পায়ের নিচে রাখলেই যেন সকলে তাকে বাদশা বলে। তালহা মেহেরিনের মুখ দুহাতের আঁচলায় ধরে নাক দিয়ে নাক ঘষে বলল, তারা পুরুষ নয়, কাপুরুষের কাতারে পড়ে। পরপর কপালে চুমু দিয়ে ঝাড়লো তাকে। হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, দোয়া করবেন ম্যাডাম, আজ অনেক ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে। মেহেরিন সঙ্গে সঙ্গে বলল, চিন্তা করবেন না, আপনার পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। ডয়ার থেকে কিছু ফাইল বের করে আরেকবার আয়নায় নিজেকে দেখল। মোবাইল ও মানিব্যাগ পকেটে ভরে বলল, যাচ্ছি, সাবধানে থাকবেন ম্যাডাম। মেহেরিন তার পিছু পিছু এগিয়ে যেতে যেতে বলল, আপনিও সাবধানে যাবেন। সিঁড়ির কাছে আসতেই তালহা নেমে গেল। মেহেরিন ঠায় দাঁড়িয়ে তাকিয়ে আছে সেদিকে। তালহাকে নামতে দেখে তার চাচারাও উঠে দাঁড়ালো। কালো কোট স্যুটে একদম ফর্মাল গেটআপে দাঁড়াও। তিনজনে বের হয়ে গেল। মেহেরিন এবার সোজা রুমের দিকে ছুটল। বারান্দায় আসতেই চোখের সানগ্লাস লাগিয়ে দাঁড়িয়ে থাকা তালহাকে দেখল, যেন তার জন্যই অপেক্ষা করেছিল। মেহেরিনকে দেখতেই তালহার মুখে পাকা হাসি ফুটল। সঙ্গে সঙ্গে হাত উঁচিয়ে ফ্লাইং কিস ছুড়ে দিল দোতলার বারান্দায়। মেহেরিন মুচকি হেসে মুঠো বানিয়ে যেন তা মুঠোবন্দি করে নিল। সঙ্গে সঙ্গে অন্য হাতে বন্দুকের মতো করে তাক করে শুট করলো মুষ্টিবদ্ধ হাত। তা থেকে তালহার বুকে হাত দিয়ে চোখ মুখ কুচকে নিল। মনে হলো যেন সত্য গিয়ে তার বুকে লেগেছে। মেহেরিন খিলখিল করে উঠল। তালহাও হেসে তার হাতের ইশারায় বাই দিয়ে চলে গেল নিজের গন্তব্যে। গেট পেরিয়ে বের হতে নিবে এমন সময় মেহেরিনের মাথায় এক দুষ্ট বুদ্ধি এলো। গলা বাড়িয়ে ডেকে উঠল, তালহা ভাই। সঙ্গে সঙ্গে মেহেরিন বারান্দার মেঝেতে বসে পড়ল, নিজেকে আড়াল করতে, যেন তালহা তাকে না দেখতে পায়। তালহা গেট থেকে বের হতে নিয়েও থেমে চোয়াল শক্ত করে সেদিকে তাকালো। মেহেরিনকে দেখতে না পেয়ে আস্তে করে স্টুপিড বলে উঠে বসলো ড্রাইভিং সিটে। গাড়ি চলতে গেলে দৃষ্টির বাহিরে, তবুও মেহেরিন চেয়ে আছে সেদিকে। আচমকা কেউ পেছন থেকে কোমর জড়িয়ে ধরতে কাতকুতো লাগলো, প্রায় লাফিয়ে উঠল। হঠাৎ স্পর্শে ভয় পেয়ে পেছনে ফিরতেই দাঁড়িয়ে আছে তাহিয়া। বুকে থুতু দিতে দিতে কপাট রাগে বলল, বেয়াদব, ভয় পাইয়ে দিয়েছিস, এভাবে কেউ আসে?
তাহিয়া মুখে ভেঙচি কেটে বলল, ট্রেনিং দিচ্ছি, বিয়ের পর যখন ভাইয়ের রুমে থাকবি এভাবে দাঁড়িয়ে থাকলে মাঝে মধ্যেই ভাইয়া পেছন থেকে এসে জড়িয়ে ধরবে, তাই ভয় যেন না পাস সেই ট্রেনিং দিচ্ছি। তাহিয়ার বাহুতে হালকা থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব মহিলা, লজ্জা করে না বড় ভাইয়ের বউকে এসব বলতে? তাহিয়া পাল্টে জবাব দিল, এই তো লজ্জা নেই যে আমাকে ভাই ডাকিস? তাহিয়ার কথাই পেছন করল, রেলিংয়ের ওপর এক হাত রেখে রাস্তার দিকে চেয়ে মুচকি হেসে বলল, জামাকে ভাই ডাকতে মজাই লাগে। প্রেম সন্ধিক্ষণ লিখেছেন সাইদামন, পর্ব 21। খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে ফারহা, বিছানার চাদরটা দু হাতে শক্ত করে খামচে ধরে মাথা নিচু করে আছে সে। চোখ দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছে, থামার নাম নেই। কান্নার ঝাঁকুনিতে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তার শরীরটা। বুকের ভেতরে জমে থাকা বেদনা যেন অশ্রু হয়ে বেরিয়ে আসার পথ খুঁজে পেয়েছে। তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে আরেকজন, মুখে কঠোরতা, চোখে মুখে দাউ দাউ করে চলছে রাগ। ধীরে ধীরে হাত বাড়িয়ে ফারহার মাথায় হাত বুলিয়ে দিল যে সে, যেন সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কণ্ঠের ভেতরটা ছিল কঠিন, তীক্ষ্ণ। তোর এই অবস্থা যে করেছে, আমি তো ওই মেয়েকে একদমই ছাড়বই না। কথাটা শুনে ফারহা মুখ তুলে তাকালো। সেই দৃষ্টিতে ছিল অপার অসহায়তা, শিশুর মতো ভাঙাচোরা আকতি। চোখের চুল আরও বেগে গড়িয়ে পড়ল কালবে, কাঁপা কাঁপা ঠোঁটে ভাঙা ভাঙা স্বরে বলল, সে যখন আমারই হবে না তাহলে কেন এত কষ্ট হচ্ছে তার জন্য? আল্লাহ যদি ভাগ্য থেকে তাকে মুছে দেন তাহলে মন থেকেও কেন তুলে নিচ্ছেন না? কেন আমার ভাগ্যটা এত নিষ্ঠুর? তার কথা শেষটুকু মিলিয়ে গেল কান্নার চাপে। বুক ভেঙে আসে পোপানিতে, ঘরটা যেন আরো ভারী হয়ে উঠল। সামনের মানুষটি এবার আর নিজেকে সামলাতে পারল না, ক্রোধে ফেটে পড়ল কণ্ঠস্বর। বলল, ভাগ্য একদম খারাপ না, ওই মেয়ে উড়ে এসে জুড়ে বসেছে, সব ধেই ধেই করে পেয়ে যাবে। কখনোই না, আমি আছি তোর পাশে, জাহান্নাম বানাই দেব ওই মেয়ের জীবন, তুই ছাড় দিবি না। এতদিনের স্বপ্ন এভাবে বেচতে দিবি? তোর জিনিস তুই ছিনিয়ে নিবি, পারবি না? বল বল ফারহা। কথাগুলো যেন আগুনে কি টানলো। তার কান্না ধীরে ধীরে থেমে এলো, বুকের ভেতরে জমে থাকা হতাশার জায়গাগুলো অন্যরকম এক অনুভূতির জন্ম নিতে লাগলো। দ্বিধা, ক্ষোভ, আকাঙ্ক্ষা সব মিলেমিশে ও স্পষ্ট স্বরে সে প্রশ্ন করলো, তালহা আমার? সঙ্গে সঙ্গে জোরে সরে উত্তর এলো, হ্যাঁ তোর, শুধুই তোর। নিজের অধিকার নিজে বুঝিয়ে দিতে হয়। ওই মেয়ে নিজের রূপে বশ করে টেনেছে, তুই কম কিসে? নিজের ভালোবাসার জন্য লড়তে হয়, বুঝলি? ছিনিয়ে নেই তোর অধিকার। আর যদি তোর পথের সামনে কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাকে সরিয়ে ফেল, সরাতে না পারলে একদম জায়গা থেকে উপড়ে ফেল। কথাগুলো শুনতে শুনতে ফারার চোখে মুখের কোমলতা বদলে যেতে লাগলো। অশ্রুসিক্ত মুখে ধীরে ধীরে ফুটে উঠল কঠিন এক রেখা। মনে জমতে লাগলো অদম্য ক্ষোভ। চোখের জল হাতের পিঠে দিয়ে মুছে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কিন্তু এটা কি ঠিক হবে তো? প্রশ্নটা যেন মোটেও পছন্দ হলো না তার। ব্রু কুঁচকে বিরক্তি গলায় বলল, এই তুই কি সত্যিই তালহাকে চাস, নাকি শুধু শুধু মুখে মুখে ভালোবাসার নাটক করছিস? ফারাদ হকচকিয়ে উঠল, দ্রুত মাথা নেড়ে বলল, না না, সত্যিই চাই, খুব চাই। তাহলে ঠিক ভুলের হিসাব কিসের? তোর জিনিসটা তুই নিজের করে নিবি, পারবি না? ফারা এবার দৃঢ়ভাবে মাথা চাকালো, পারবো, অবশ্যই পারবো। এই উত্তরটা শুনতেই সামনের ব্যক্তির ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক পৈশাচিক হাসি, যেন বহুদূরের পরিকল্পনা বাস্তব হওয়ার পথ খুঁজে পেয়েছে। ফারার মনে তখনও কোথাও একটা দ্বন্দ্ব চলছে। উচিত আর অনুচিতের পাল্লা দুলছে তার ভেতরে। বিবেক বারবার তাকে থামাতে চাইছে, কিন্তু হৃদয়ের গভীর থেকে আরেকটা কণ্ঠ ফিসফিস করে বলছে, যদি এভাবে নিজের ভালোবাসা ফিরে পাওয়া যায় তাহলে তাতে দোষটা কোথায়? সামনের মানুষটি একটু ঝুঁকিয়ে এসে নিচে সরে শুধালো, তাহলে শুরুতেই একটা ছোটখাটো ঝড় তোলা যাক, তারপর ধীরে ধীরে বড় বড় ঝড় উঠবে, এমন ঝড় যা সবকিছু ভেঙে চুড়ে দেবে। কথা শেষ করে সে অট্ট হাসিতে ফেটে পড়ল। সেই হাসিতে ছিল অসহ্যকর একটি শব্দ। ফারা চুপচাপ দাঁড়িয়ে রইল, তার আচরণ গভীরভাবে লক্ষ্য করেছে। নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো। অজান্তেই যেন সে পা বাড়ালো এক অন্ধকারের পথে, যার শেষ কোথায় সে নিজেও জানে না। কৌরদের আগুনে ঠিক কি জঘন্য কাজ সে করে বসবে তাও সে জানে না। মাথার কাপড় টেনে মোবাইলে হাতে হন্তদন্ত পায়ে বেরিয়ে যাচ্ছিল ঋতু। মোবাইলে বারবার বেজে চলেছে। বিরক্তিতে চকমক কুচকে আছে। হাঁটার গতি আরও বাড়িয়ে দিল। বাড়ির গলি পেরিয়ে 4 রাস্তার মোড়ে যেতে দেখা মিল বাইকে হেলান দিয়ে ফর্মাল গেটআপে দাঁড়ানো এক যুবককে। কালো কোটটা খুলে রেখেছে বাইকের ওপরে, রোদ উঠেছে বেশ, সেই তোপেই ঘামছে ছেলেটা। বারবার ঘাম হাত দিয়ে কপালে এসে পড়েছে। তিন দুইটা চুল পেছনে ঠেলে দিয়েছে। রোদের তোপে চেহারাটা হালকা লাল বর্ণ ধারণ করেছে, চোয়াল শক্ত হয়ে আছে, চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট। মোবাইলে মনোযোগী হয়ে বারবার কল করছে কাউকে। কল যে ঋতুকেই করছে তা তার হাতে থাকা ফোনের ভাইব্রেশনই বলছে। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে সামনে ঋতু দপ করে এগিয়ে গেল, তার নিকটে দাঁড়ালো। সমস্যা কি? মেয়েলি ছাছালো কণ্ঠস্বর শুনে রাইহান দ্রুত মাথা তুলে তাকালো। ঋতুর চেহারাটা চোখে পড়তেই সে নিষ্পলক চেয়ে রইল। আজ কতদিন পর দেখলো চেহারায় এখনো সেই আগের জেদি ভাবটা রয়েছে।
এক পলক চেয়ে থেকে হালকা হেসে ফেলল। তার হাসি দেখে যেন ঋতুর গা জ্বলে উঠল। ঝাড়ি মেরে বলল, এই সমস্যা কি? হাসছেন কেন আজব? রাইহান দুহাতে বুকে গুজে ক্লান্ত কণ্ঠে বলল, রাগ এখনো কমেনি। ঋতু পাল্টা জবাব দিল, রাগ কমানোর কোনো রাস্তা করেছ? না করিনি। তো ওই তো প্রশ্ন করছো কেন? তবে আমি তো অন্য রাস্তা দিয়ে এসেছি। ঋতু কপাল কুচকালো। কিসের রাস্তা? রাইহান তপ্ত শ্বাস ফেলে বলল, বেড পার্টনার খুঁজে পাওয়ার রাস্তা। শুনলাম একবার তো ছেলে পক্ষ এসে দেখেছে, পছন্দ হয়নি। ঋতু তীক্ষ্ণ চোখে চেয়ে রইল। সেকেন্ডে উত্তর দিল, পরিবার ভালো লাগেনি। রাইহান শ্বাসরুদ্ধ কণ্ঠে প্রশ্ন করল, ছেলে ভালো লেগেছিল? ঋতু সোজা সাপটা উত্তর, আহামরি না। রাইহান মিন্নি যাওয়া মুখে হাসি ফুটে উঠল। পকেটে দু হাত গুজে ভাব নিয়ে বলল, যেহেতু ভালো ছেলে এখনো খুঁজে পাওনি, তাই তোমার বোঝা উচিত তোমার লাইফে আই এম ওয়ান অ্যান্ড অনলি বেস্ট অপশন। ঋতু সঙ্গে সঙ্গে রাগের স্বরে বলল, কখনো না। রাইহান ঠোঁট কামড়ে হাসলো। জানে এই মেয়ে জীবনেও সোজাভাবে কিছু স্বীকার করবে না। গরম লাগছে খুব। শার্টের উপরে বোতাম খুলতে হাত বাড়াতেই হঠাৎ বাধা পেল। ঋতু ডান হাত দিয়ে বাড়িয়ে রাইহানের হাতটা থামিয়ে দিয়েছে। কড়া চোখে চেয়ে তার কিরমির করে বলল, মেয়েদের নিজের বডি দেখাতে খুব ভাল লাগে। রাইহানের হাসি আরও গভীর হলো। বোতামটা ছেড়ে আঁকড়ে ধরল ঋতুর হাত। সঙ্গে সঙ্গে মুখের সামনে এনে হাতের তালুতে চুমু খেলো। ঋতু হঠাৎ যেন একটু কেঁপে উঠল। রাইহান পরপর বলল, এখনো জেলাসি একই আছে দেখছি। আমি তো ভেবেছিলাম মন থেকে সত্যি আউট করে দিয়েছ। ঋতু একটানে নিজের হাত নিয়ে আসলো। ক্ষিপ্ত নয়নে তাকিয়ে আছে। রাগে হিসেস করতে করতে বলল, রাস্তার মাঝখানে এই কোন ধরনের অসভ্যতামি? আশেপাশে মানুষ দেখছে না? রাইহান ব্রো কুচকে স্বাভাবিক কণ্ঠে বলল, আমি আমার বউকে যা খুশি করবো, তাতে মানুষের কি? বউ শব্দটা শুনতেই ঋতু চমকে গেল। আচমকায় বুকের ভেতর ঝড় উঠল। নিজের শক্ত খোলস যেন ধরে রাখার দায় হয়ে উঠল। চোখে মুখে তীব্র অভিব্যক্তি ফুটে উঠল। এতদিনে জমে থাকা রাগ অভিমানকে চেপে ধরে রাখতে পারল না, আর চেঁচিয়ে উঠল, শাট আপ। আমি তোমার কিছু না। লজ্জা করছে না এমন বিহেভ করতে? কোথায় গেল তোমার ইগো? এসব দিবানিশি স্বপ্ন দেখা বাদ দাও। আমি এমন ছেলেকে কখনো আমার লাইফ পার্টনার হিসেবে অ্যালাউ করবো না, যার কাছে আমার থেকে তার ইগো বড়। তার সাথে তো কখনোই না, ভুলেও না। ঋতুর ক্ষোভ ক্রমে বেড়ে উঠেছে। প্রতিটি কথা জমে থাকা অভিমানগুলো যেন পড়েই যাচ্ছে। আর রাইহান সে চুপচাপ সমস্ত অভিযোগ ও মনোযোগ দিয়ে শুনছে। প্রবাসীর মনের ভেতরের অবস্থা ঠাউর করে শুনছে সব। ঋতু একের পর এক বলে যাচ্ছে, আর সেও বাধ্য ছেলের মতো মাথা নেড়ে নেড়ে নিচের নামে বিচার শুনছে। রাস্তায় ধার দিয়ে যাচ্ছিল এক মহিলা, হাতে ময়লার থলি। হঠাৎ ঋতুদের সামনে এসে বলে উঠল, আপা কিছু দেন, সাহায্য করেন, ঘরে বাচ্চাটা একা। কথার মাঝে বাধা পেয়ে রাইহানের রাগ যেন মহিলার দিকে চলে গেল। কটপটে তাকালো সেদিকে। স্বাভাবিক একজন মহিলা, তার মার বয়সে হবে। হাতে ভিক্ষার থালা দেখে জেরে উঠল। যার হাত পা আছে, কাজ করে খেতে পারেন না? মানুষ কাছে কাছে হাত পেতে খেতে খেতে হবে কেন? অন্ধ, প্রতিবন্ধী, দুনিয়া সহজ পেয়ে গেছেন তাই না? দুয়ারে দুয়ারে হাত পাতলেই টাকা পেয়ে যাবেন। এভাবে হাত পাতার চেয়ে নিজের রোজগার সসম্মানের 2 টাকা খেয়ে দেখেন। একরকম নানা কথা শুনিয়ে দিল ঋতু। মহিলাটি ক্ষিপ্র হয়ে উঠল। রাইহান থামালো ঋতুকে। ঋতু স্টপ, এভাবে বলে না। মহিলা আর তাড়ালো না। এত তিক্ত কথা হজম করার না। অন্যদিকে চলে যেতে লাগলো। যাওয়ার আগে মুখ মুচড়ে বলল, টিমের না হেটা কোন জ্ঞান দিতে আইসেন। এতে যেন ঋতুর রাগ আরও লাগলো। কিছু বলতেই যাচ্ছিল, তবে রাইহান ইশারায় চুপ করতে বলে দেখে থামলো। জুড়ে জুড়ে শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তবে অশান্তি লাগছে। রাইহান কেন যেন চুপ করলো। কড়া চোখে তাকালো রাইহানের দিকে। কেন চুপ করলেন? কেন চুপ করবো? আমি একটারও অযুক্তি কথা বলেছি? মহিলা একদম সুস্থ, তাহলে কেন ভিক্ষা করে খাবে? রাইহান দীর্ঘশ্বাস ছাড়লো। শান্ত কণ্ঠে বলল, তুমি একটাও খারাপ কথা বলনি, তবে তোমার বলার ধরনটা খারাপ ছিল। ঋতু রেগে উঠল। আবার আমার দোষ ধরছো? রাইহান সোজা হয়ে দাঁড়ালো। ঋতু কিছুটা সামনে এসে এক হাতে আলতো করে ধরল। ক্লান্ত কণ্ঠে বলল, জান এখন অন্তত ভুল বোঝা বন্ধ করো। আমি তোমাকে ভালো কথা বলেছি, দোষ করেছি না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। বলতে বলতেই পকেট থেকে 100 টাকা বের করে ঋতুর হাতে ধরিয়ে দিল। পাশে পেলে ওই মহিলাকে ডাকলো। মহিলাটি রাস্তার অন্য পাশে এক লোকের কাছে হাত পাচ্ছেন। মহিলা তাড়াতেই ঋতুকে ঠেলে বলল, যাও এবার গিয়ে টাকাটা ওনাকে দাও। তারপর নরম গলায় হাসি মুখে একটু আগে যে কথাগুলো বলেছে সেগুলো আবার বলবে। তারপর দেখো। ঋতুর কপাল কুঁচকালো। আমি পারবো না। রাইহান জোর করে পাঠালো ঋতুকে। বাধ্য হয়ে গেল সে। মহিলার কাছে এসে 100 টাকার নোটটা বাড়িয়ে দিতেই সঙ্গে সঙ্গে মহিলার মুখ ফুটে উঠল উজ্জ্বল এক হাসি, যা দেখে ঋতু কিছুটা চমকে উঠল। সামান্য কোটি টাকার এত অমায়ক হাসি। হাসিটা দেখে কেমন যেন একটা ভালো লাগা অনুভব করলো ঋতু। পেছনে ফিরে তাকালো একবার রাইহানকে, ইশারা করলো। ও ধীর কণ্ঠে বলল, আপনি তো কাজও করতে পারেন এসব না করে। মহিলাটি এবার অসহায় চোখে তাকালো। সঙ্গে সঙ্গে শাড়ি আঁচল দিয়ে ঢেকে রাখা হাতটা বের করলো এবং দেখা গেল বাম হাতের অবস্থা। ঋতু কিছুটা ঘাবড়ে উঠল। কোনো জয়েন্টে কিছুটা ছুটে আছে।
মনে হচ্ছে আলাদা হয়ে যাবে এক টানেই। হয়তো কোনো অ্যাক্সিডেন্টে এমন হয়েছে। মহিলাটি মুচকি হেসে বলল, মা তোমার কথা একটাও ভুল না। আমার হাত পা আছে, কাজ করে খেতেই পারি। সসম্মানে খাওয়ার চাইতে ইচ্ছে সকলেরই থাকে, কিন্তু কি করবো কও, এই হাতের অবস্থা দেখলে কেউ কাজে নাই না। দুই পেট চালাতে ভিক্ষা ছাড়া উপায় নাই। বলে মহিলাটি মন ভার করে ঋতুর জন্য দোয়া করে চলে গেল। ঋতু ঠায় দাঁড়িয়ে রইল জায়গায়, কেমন যেন গিল্টি ফিল করছে। পেছন থেকে রায়হানের কণ্ঠ শুনে সে ফিরল। এবার কি রাগ লাগছে ওই মহিলার কাছে? ঋতু মাথা নেড়ে বলল, না বোঝালো। রায়হান ভ্রু উঁচিয়ে বলল, এবার বুঝলে তো আমার কথার মানে? এখন কি মনে হচ্ছে আমি তোমার দোষ ধরেছিলাম? ঋতু কিছু বলল না, স্বাভাবিকভাবেই তাকিয়ে রইল। রায়হান ঋতুর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে রাস্তা পার হয়ে বাইকের সামনে এলো। কোমল কণ্ঠে বলল, আমার মানুষের ওপর দেখে সহজে বিচার করে বসি, যা মোটেও উচিত নয়। কোনো মানুষের অবস্থান বা কাজকে ছোট করে দেখা ঠিক না। সকলের নিজের পরিস্থিতির শিকার। দুনিয়াতে কেউ নিজের ইচ্ছায় গরিব হয় না। সকলের জীবনে আপস অ্যান্ড ডাউন আসে। কেউ পরিস্থিতির সামনে উঠে দাঁড়ানোর সুযোগ পায়, আবার কেউ কেউ পায় না। তারা বাধ্য হয়ে এমন পথ বেছে নেয়। পেট তো চালাতে হবে। ঋতু মাথা নেড়ে সায় দিল। কথাগুলো সে বুঝেছে। মহিলাটি হাসিটা বারবার যেন ধাক্কা দিচ্ছে তাকে। খারাপ লাগছে, না বুঝে কড়া কথা শুনিয়ে ফেলেছে। নিজের ভাবনায় চমকালো ঋতু। আজ প্রথমবার নিজের কোনো কাজে নিজের চোখে ভালো লাগলো না। জিত কাজ করলো না নিজেকে ভুলকে সঠিক করার। অবাক সে। হয়তো রায়হান তার চোখের ভাষা পড়ে ফেলেছে। এক চিলতে হাসি দিয়ে রায়হান বলল, মানুষকে বোঝার চেষ্টা করবে ঋতু, তবে দেখবে নিজেও খুশি থাকবে, অন্যকেও খুশি থাকবে। সবসময় যে তুমি রাইট হবে ব্যাপারটা এমন না, কিন্তু কিছু ক্ষেত্রে তোমার ভাবনাও ভুল হতে পারে, তারপর ব্যক্তি সঠিক হতে পারে। আর নিশ্চয়ই রাগ করবে, ইগোতে লাগছে আমার কথাগুলো, কিন্তু নরম মনে ইগো সাইডে রেখে একটু ভেবে দেখো, আমি কি খারাপ কিছু বলেছি? ঋতু নিশ্চুপ, চোখে মুখে অপরাধবোধ নেমে এসেছে। এবারও মাথা নেড়ে না বোঝাই। রায়হান আবারও বলল, এই যে মাত্র এভাবে আমার সাথে কথাগুলো শুনলে বুঝলে। এতদিন যদি ঠিক এইভাবেই বুঝে আসতে, আজ আমাদের মাঝে এত দূরত্ব তৈরি হতো না, আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি হতো না। এতদিন হয়তো আমি আমার ঘরের বউ করে নিয়ে আসতে পারতাম তোমাকে, এত ওয়েটও করতে হতো না আমার। ঋতু এবার অভিমানী কণ্ঠে বলে উঠল, তোমাকে আমি বিয়ে করব না। রায়হান জিজ্ঞেস করলো, কেন? ঋতু সঙ্গে সঙ্গে বলল, আমার একজন জেন্টলম্যান লাগবে, আমার বাবার মতো, আমার ভাইয়ার মতো। তারা যেমন বুক ফুলিয়ে তাদের বউকে সকলের সামনে নিজের বলে দাবি করতে পারে, আগলে রাখতে পারে, ঢাল হয়ে দাঁড়াতে পারে। আমারও এমন কাউকেই লাগবে। আমার থেকে ইগো বড় হবে এমন কাউকে আমি চাই না। আমার সঙ্গে রাগ করে আমার থেকে দূরে সরে যাবে এমন কাউকে চাই না। রায়হান তপ্ত শ্বাস ফেলে বলল, আমি জানি না তোমার বাবা ভাই কিভাবে তাদের বউকে সম্মান করে ভালোবাসে। আমি জানতেও চাই না। তুমি একবার শুধু আমার ঘরে আমার স্ত্রী হয়ে এসো। আমি আমার মতো বেস্ট হাজবেন্ড হয়ে দেখাবো। আমাকে কি আর একটা বার সুযোগ দেওয়া যায় না? জাস্ট আমাকে একটু বুঝতে হবে, আর কিছু সময় লাগবে না। ঋতু মাথা নিচু করে ফেললো সে। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল চোখে বেয়ে। রায়হান সঙ্গে সঙ্গে মুখখানে আগলে নিল, চোখের পানি মুছে দিল। মেয়েটার চোখে অসহায় চাহনি, নীরবতা সে ভালো করেই পড়তে জানে। খুঁজে পেল নিজের উত্তর। তাকে ছেড়ে খুশি মনে বাইকে রাখা ব্যাগটা হাতে নিল। ব্যাগ থেকে একটা মাঝারি সাইজের ফুলের তোড়া বের করে ঋতুর হাতে ধরিয়ে দিল। ঋতু কিছু না বলে শুধু দেখল। তোমাকে আমার ঝাঁসকির রানী হিসেবে মানাই, বেশি মানাই, এমন নরম স্বভাবে মানাই না। ঋতু রাগে চোখে তাকাতেই রায়হান হেসে ফেলল। এবার ঠিক আছে, তবে একটা জিনিস মিসিং। ঋতু কপা কুচকে জিজ্ঞেস করলো, কি? রায়হান মানিব্যাগ থেকে বের করতে করতে বলল, ওয়েট। ঋতু তাকিয়ে রায়হানের মানিব্যাগের দিকে। পকেটে এখনো তার সেই পুরনো ছবিটা আছে। রায়হান তবে কি তা খুলে ফেলেনি? সে তো ভেবেছিল হয়তো অনেক আগের এসব ফেলে দিয়েছে। আরও চমকালো তার ছবি রাখা উপরের অংশে একটি কালো টিপ দেখে। এটা যে তারই টিপ, যা সে একবার দেখা করতে গিয়ে খুলে রেখেছিল এখানে। তা এখনও আছে। এত যত্ন করে তার জিনিসগুলো রেখেছে এই ছেলে। ছলছল চোখে তাকালো রায়হানের মুখে পানে। যদি এটাই এতই ভালোবাসে, এখনও আছে, তবে এতদিন কেন আগলে রাখলো না, রাগ ভাঙাতে আসলো না? রায়হান টিপটা হাতে নিয়ে এগিয়ে এসে ঋতুর কপালে সযত্নে পরিয়ে দিল। ঋতুর চোখে পানিতে টইটম্বর চোখে ছেয়ে আছে রায়হানের দিকে। রায়হান শীতল হেসে আচমকায় গভীরভাবে ঠোঁট ছোঁয়ালো ওই টিপের ওপর। তারপর আবার সরে দাঁড়ালো। ঋতু চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রায়হান আশেপাশে তাকালো। রাস্তায় ধারে শুয়ে থাকা একটা কুকুর ছাড়া আর তেমন কেউ নেই দেখে সঙ্গে সঙ্গে বলল, ইস কুত্তে কি আলাওয়া ওর কিসি নে নেই দেখা। ঋতু ফিক করে হেসে ফেললো। আলতো করে চাপড় মারল রায়হানের বাহুতে। সন্ধ্যা 7টা বাজে। বাড়ি কর্তারা অফিস থেকে চলে এসেছেন প্রায় আধ ঘন্টা। কারোরই মন ভালো নেই। আজকের ডিলটা হাতছাড়া হয়ে গেছে। আসার পর কেউ তেমন একটা কথাও বলেনি। নিজের ঘরে সবাই বিশ্রাম নিচ্ছে। ড্রয়িং রুমে বাকিরা উপস্থিত। তালহার নানা নানু দাদু দাদির সব ভাই বোনেরা সকলে। নাস্তা চলছে, সঙ্গে টুকটাক আলাপ আলোচনা। তবে মেহেদিনের মন অন্যত্রে। মনটা কেমন যেন আনচান আনচান করছে। তালহা কেন আসছে না তা নিয়ে চিন্তা করছে। নিশ্চয় তারও মন খারাপ।
অস্বস্তি নিয়ে বসে আছে, বারবার দরজার দিকে তাকাচ্ছে। সময় তখনও 7:40। হঠাৎ কলিং বেল বাজতেই মেহেরিনে দ্রুত উঠে দাঁড়ালো, যেন এই মুহূর্তের জন্য সে অপেক্ষা করছে। মনের মনে ধীরে ধীরে দোয়া পড়তে লাগলো। খুব করে চাইলো তালহার হাসি মুখটা দেখতে। দরজা খুলতেই চোখে পড়লো ক্লান্ত তালহাকে। মুখটা কেমন ফ্যাকাশে, তবে মেহেরিনের দিকে তাকাতেই আলতো হাসি দিল। হাসিটা ছিল জোরপূর্বক, ঠিক বুঝতে পারলো মেহেরিন। একপাশে সরে দাঁড়াতেই তালহা ভেতরে ঢুকলো, জুতো খুলতে শুরু করলো। মেহেরিন তখন দরজা লাগালো, মোজা খুলে আর রেখে ড্রয়িং রুমের দিকে এগালো সে। পিছু পিছু মেহেরিনও গেল। সকলের দৃষ্টি এখন তার দিকে। দাদিদের সঙ্গে টুকটাক আলাপের মাঝে ফারহা উঠে গেল। ফ্রিজ থেকে তালহার জন্য বানানো শরবত, ঠান্ডা শরবত বের করে আনলো সে। মুচকি এসে তালহাকে এগিয়ে দিল। তালহা বসলো না, দাঁড়িয়ে একটানে শরবতটা খেয়ে নিল। নিজের রুমের দিকে পা বাড়ালো। পথে মেহেরিনকে ডেকে বলল, মেহেরিন একটু রুমে আসো তো। বলি সে উপরে চলে গেল। ফারহা রাগে হাতের গ্লাসটা শক্ত করে ধরে রেখেছে, কটমট চোখে চেয়ে আছে মেহেরিনের দিকে। এদিকে মেহেরিন দ্বিধাদ্বন্দ্ব নিয়ে দাঁড়িয়ে আছে, যাবে কি যাবে না ভাবছে। সকলের সামনে এভাবে টাকায় লজ্জায় লাগছে কিছুটা। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে দাদি বললেন, কি গো নাত বউ, আমার নাতি রাখছে শোনোনি, যাও, যেতে হবে হয়তো, গুরুত্বপূর্ণ দরকার। বলেই হাসলেন। দাদির হাসিতে তাল মেলালো বাকিরাও। অনেকে মিটিমিটি হেসে উঠল। লজ্জায় মেহেরিন দ্রুত পায়ে সামনের দিকে পা বাড়ালো। ফারাকে ক্রস করে যাওয়ার সময় প্রতিমধ্যে আচমকায় এক পা বাড়িয়ে দিল সে। মেহেরিন লক্ষ্য না করে পা বাড়াতেই হোঁচট খেয়ে পড়তে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই কেউ তার দুবাহু শক্ত করে ধরল। ঠিক আছো, লাগনি তো? মেহেরিন মাথা তুলে তাকাতেই আহতভম্ব। এই মানুষটাকে সে আশা করেনি। প্রেম সন্ধিক্ষণ লিখেছেন সায়তামন, পর্ব 22। মেহেরিন লক্ষ্য না করে পা বাড়াতেই হোঁচট খেয়ে পড়তেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই কেউ তার দুবাহু শক্ত করে ধরল। হুমড়ি খেয়ে পড়ার হাত থেকে তার অল্পের জন্য বেঁচে গেল সে। ভয়ের ধাক্কায় বুক থেকে এক তপ্তশ্বাস বেরিয়ে এলো। তাকে ধরে রাখা মানুষটার দিকে তাকাতেই যেন বড়সড় একটা ঝাঁকুনি খেল মেহেরিন। ঋতু, ঋতুই তাকে ধরে রেখেছে। আশ্চর্য হয়ে গেল সে। মেহেরিন নিজেকে সামনে সোজা হয়ে দাঁড়াতেই ঋতু ধীরে তাকে ছেড়ে দিল। অতঃপর কপাল কুঁচকে একবার ফারহার দিকে তাকালো। দৃষ্টিটা খানিক তীক্ষ্ণ ছিল, তবে সে কিছুই বলল না। চোখ সরিয়ে মেহেরিনকে শুধু শান্ত গলায় বলল, দেখে শুনে চলাফেরা করবে। বলে পাশ কাটিয়ে চলে গেল ঋতু। মেহেরিন স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। ঋতুর কাছ থেকে ঝাড়ি ছাড়া এমন স্বাভাবিক কথা হয়তো এই প্রথম শুনল সে। ব্যাপারটা তার কাছে কেমন যেন অদ্ভুত লাগলো, যেন পরিচিত কোনো মানুষ হঠাৎ একেবারে অন্য রূপে সামনে এসেছে। মনে মনে প্রশ্ন জাগলো, ঋতু কি ঠিক আছে? একটা ঝাড়ি তো দেওয়ার কথা ছিল। ভাবনার চট পাকালো তাহিয়ার উদ্বেগ কণ্ঠে। কিরে, তোর লাগেনি তো? মেহেরিন ভাবনা কাটলো, তড়িঘড়ি করে মাথা নেড়ে বলল, না না ঠিক আছে, বলে সামনে এগোতে শুরু করলো। কিন্তু তার ভাবনার কেন্দ্রবিন্দু তখনই ঋতুই। ঋতুর এই স্বাভাবিক আচরণটা তার কাছে ঠিক হজম হলো না। নানান ভাবনা ভাবতে ভাবতেই সিঁড়িতে পা রাখতে গিয়েও থেমে দাঁড়ালো মেহেরিন। কয়েক মুহূর্ত ভেবে আবারও ঘুরে রান্নাঘরের দিকে এগোলো। তালহার মুখটা দেখে আন্দাজ করেছিল তার মাথা ব্যথা করছে। এক কাপ কফি বানিয়ে নিয়ে যাওয়াই যায়। এইভাবে কফি বানাতে গেল। মিনিট 5 পর কফির কাপ হাতে ঘরে ঢুকতেই দেখল তালহা এক হাত কপালে রেখে চিত হয়ে শুয়ে আছেন। শার্টটাও খোলা হয়নি এখনো, হয়তো ঘরে ঢুকেই শুয়ে পড়েছে। মেহেরিন ধীরে ধীরে ধীর পায়ে এগিয়ে এসে নরম গলায় ডাকলো, আপনার কফিটা। মেহেরিনের কণ্ঠে কানে চেতেই তালহা চোখে মেলে তাকে দেখে ঠোঁট মেলে মলিন একটা হাসি ফুটে উঠল। মাথার নিচে বালিশটা একটু সরিয়ে গেটের কাছে গা ঠেকিয়ে আছোয়া হয়ে বসল সে। মেহেরিন কফির কাপটা এগিয়ে দিতেই তালহার কপালে প্রথমে কুচকে উঠলেও পরক্ষণে ঠোঁটে প্রশান্তির একটা মৃদু হাসি ফুটে উঠল। এক চামচ কফি খেয়েই বলল, এটা খুব প্রয়োজন ছিল। মেহেরিন মুচকি এসে বলল, বুঝেছিলাম, তাই একেবারে নিয়েই আসলাম। তালহা কফি খেতে খেতে আর চোখে তাকিয়ে বলল, আমাকে অনেক বুঝে যাচ্ছেন দেখছি। মেহেরিন দরজার দিকে এগোতে এগোতে হালকা হাসলো, বলল, একটু একটু চেষ্টা করছি, সবার বুঝলাম কই। বলে দরজায় চিটকানি লাগিয়ে ফিরে এসে তালহার গা ঘেঁষে বসে পড়ল। তালহা চোখ পিচপিচ করে তাকিয়ে বলল, বা, এটাও আমার বলার আগেই করে ফেলেছেন। মেহেরিন শুধু মুচকি হাসলো, তারপর দুহাতে আলতো করে তালহার কপাল টিপতে শুরু করলো। তালহার কফিটা শেষ হতে হতেই মেহেরিনের নিজের থেকেই কফির কাপটা নিল, তা বেডসাইড টয়ারের উপর রেখে দিল। তালহা যেন একের পর এক বিস্ময়ের ভিতর দিয়ে যাচ্ছে। তার পিচি বউ কেমন যেন বড় বড় আচরণ করছে, যেন গিন্নি হয়ে উঠেছে। তবে এটা দেখে ভালোই লাগছে। তার স্ত্রী ধীরে ধীরে তাকে বুঝতে শুরু করেছে, তবে কি লাগবে কি না লাগবে সেটা বোঝার চেষ্টা করছে। সে উপর হয়ে মেহেরিনের কোলে মাথা রেখে শুয়ে পড়ল, দু হাতে জড়িয়ে ধরে তার কোমর। পরক্ষণেই মুখ গুজে দিল মেহেরিনের নরম মুক্ত কোমরে। মেহেরিন একটু কেঁপে উঠতেই তালহা সেখানে নাক কষল। এতে যেন আরও কেঁপে উঠল মেহেরিন। তালহা আধুরে কণ্ঠে বলল, একটু চুল টেনে দেবেন ম্যাডাম? এমন আবদার কি চাইলেও ফেলে দেওয়া যায়? মেহেরিনের কোনো কথা বলল না, শুধু ধীরে ধীরে দু চোখে দু হাতে চুলকে আঙুল চালিয়ে আলতো টেনে বলল,
তালহা আরাম করে চোখ বন্ধ করে কবে শুয়েছে। এভাবে কিছুক্ষণ কেটে গেল, দুজনেই চুপচাপ। তবে মেহেরিনের কেমন যেন মনে হচ্ছে তালহার সঙ্গে কথা বলা উচিত তার। লোকটার মন মেজাজ খারাপ, একটু যদি ভালো করতে পারেন মন্দ কি। তাই হঠাৎ নিজের থেকে জিজ্ঞেস করলো, আপনার মন খারাপ? তালহা আদো ঘুমঘুম স্বরে বলল, একটু। মেহেরিন আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না, আল্লাহ হয়তো আরো ভালো কোনো প্রজেক্ট আপনাদের ভাগ্যে রেখেছেন। জীবনে একবার দুবার তো এরকম আমাদের সবারই হারাতে হয়। তালহা মাথা ধীরে নেড়ে বলল, হুম। মেহেরিন এবার নিজেই গল্প শুরু করলো। জানেন, ক্লাস 8-এ থাকতে অর্ধবার্ষিকী পরীক্ষায় আমি 3টে বিষয়ে ফেল করেছিলাম। তখন তো একদম মন ভেঙে গিয়েছিল। তার উপর চাচির নানান কথা, ঠাট্টা সব মিলিয়ে নিজেকে খুব ছোট লাগতো। একসময় তো ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, মনে হয়েছিল আমার দ্বারা আর কিছুই সম্ভব না। একটু থেমে সে দীর্ঘ গলায় বলল, কিন্তু দাদি আমাকে ভীষণ সাহস দিয়েছিল, বলেছিল জীবনের পথে কত বাধা আসবে, সেই বাধা পেরোতে পারলেই গন্তব্যে পৌঁছানো যায়। তখন আমি আমার পাঠ্যটাকে বাধা হিসেবেই মেনে নিয়েছিলাম। আবার নতুন করে পড়াশোনা শুরু করলাম। তারপর বোর্ড পরীক্ষায় আমাদের স্কুলের সবচেয়ে ভালো রেজাল্ট আমি করেছিলাম। তারপর হেসে হেসে বলল, তাই বলছি চিন্তা করবেন না, একবার হেরেছেন তো কি হয়েছে, আল্লাহ নিশ্চয়ই আরও ভালো কিছু রেখেছেন আপনার জন্য। বইয়ের কথা মন দিয়ে শুনছে তালহা, মাঝে মাঝে হুমহা করছে। দিনভর জমে থাকা ক্লান্তি আর মন খারাপ যেন ধীরে ধীরে এখানে মিলিয়ে যাচ্ছে। মনের ভিতরে অদ্ভুত এক শান্তি ছড়িয়ে পড়ল তার। এইভাবে ভালো লাগছে যে মেয়েটা তার খারাপ লাগা বুঝতে পারছে, তাকে সাহস দিচ্ছে, তাকে হালকা করার চেষ্টা করছে। সে তো মায়ের পর এমন একটা জায়গায় খুঁজেছিল যেখানে ভালো থাকার কোনো অভিনয় করতে হবে না। এমন একটা মানুষই তো চেয়েছিল যে মুখের দিকে তাকিয়েই তার না বলা কথাগুলো বুঝে ফেলতে চাইবে। পারুক আর না পারুক, চেষ্টা অন্তত করবে। অবশেষে সে যেন একটি মানুষকে খুঁজে পেয়েছে, নিজেকে বোঝার মানুষ, তার অশান্ত মনকে শান্ত করার মানুষ। তালহানি শব্দে মেহেরিনের কোমরটা আরও শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই উষ্ণ আশ্রয়টা যে কোনোভাবেই হারাতে চায় না সে। এই মেয়েটাকে এত আদরে লাগে ইচ্ছে করে ভালোবাসাতেই ভাসিয়ে দিতে। দিনকে দিন যেন সে ডার্কসের মতো হয়ে যাচ্ছে। এভাবেই অনেকটা সময় কেটে গেল। মেহেরিন গল্প বলেই যাচ্ছে, মাঝে মধ্যে থেমে গেলে তালহা জিজ্ঞেস করছে, তারপর কি হলো? তখন আবারও শুরু করছে সে। ভীষণ উপভোগ করছে দুজনেই এই মুহূর্ত। হঠাৎ কথার মাঝে তালহা জামার উপর দিয়ে শব্দ করে টুক করে একটি চুমু খেয়ে বসল মেহেরিনের পেটে। তারপর ফিসফিস করে বলল, ভালোবাসি ম্যাডাম। মেহেরিনের ঠোঁট আচমকায় থেমে গেল, যেন সময়ের মধ্যে জমে গেল সে। তালহার চুল শক্ত করে মুঠো করে ধরে রইল। তালহা আবারও বলল, ভালোবাসি। এইবার মেহেরিনের গাল জুড়ে লজ্জায় এসে ভিড় করল। বুকের ভিতর উষ্ণ এক অনুভূতি ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। সযত্নে তালহার মাথাটা আগলে নিয়ে নরম গলায় বলল, আমিও। তালহা সঙ্গে সঙ্গে প্রশ্ন করল, আমিও কি? মেহেরিন লাজুক হেসে বলল, আমিও ভালোবাসি। তালহা মাথা তুলে ধীরে ধীরে চোখ রাখল মেহেরিনের চোখে। তার দৃষ্টিতে দুষ্টমি খেলছে, নরম সুরে বলল, ভালোবাসা দেখছি না তো। মেহেরিন খাপা খোঁজকাল, তবে মুহূর্তের মধ্যেই তালহার আবদারটা বুঝে গেল সে। চোটের করে মৃদু হাসি ফুটে উঠল, দু হাতে তালহার দুগাল আঁকড়ে ধরে কপালে শব্দ করে চুমু খেল। কিন্তু তালহা তাতে সন্তুষ্ট নয়। চোখব্রু কুচকে বলল, একটা ভালোবাসার ক্ষেত্রে এত কিপটামি? মেহেরিন এবার ফিক করে হেসে ফেলল। তালহা যেমন আবদারের চোখে তার দিকে তাকিয়ে আছে, গম্ভীর ইচ্ছে ভরপুর মানুষটাও ওই শিশু সকল আদরের রূপটা দেখতে তার ভীষণ ভালো লাগছে। এই মানুষটা সারা জীবনে যতটা কঠিন, তার কাছে ঠিক ততটাই নরম আর স্বাভাবিক হয়ে আছে। সে আর দেরি করল না, নিজ থেকেই তালহার মুখমণ্ডল জুড়ে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। কপাল, গাল, চোখের কোণা যেখানে পৌঁছায় তার ঠোঁট সেখানেই রেখে যাচ্ছে নরম স্পর্শের ছাপ। যেন ইচ্ছে করেই কোনো জায়গা ফাঁকা রাখলো তা। ঠোঁটের সেই নরম ছোঁয়া থামতেই তালহা আবার মেহেরিনের কোলে মাথা গুছে শুয়ে পড়ল। ফিসফিস করে বলল, জোয়ান বয়সে ডায়াবেটিসের রোগী বানিয়ে ফেলার প্ল্যান করছেন ম্যাডাম? মেহেরিন তার চুলের ফাঁকে আবার হাত গুছে দিয়ে আলতো করে চুলে আঙুল চালাতে চালাতে বলল, এই ডায়াবেটিসের কোনো ক্ষতিকর সাইড ইফেক্ট নেই, তবে বলছেন আপনি আমার ডায়াবেটিক্স। মেহেরিন এবার কোনোরকম অধিকার ভঙ্গিতেই বলল, শুধু ডায়াবেটিস কেন, আপনার সব হতে চাই আমি। আপনার সব জায়গায় যেন শুধু মেহেরিন মেহেরিন থাকে। তালহা মৃদু হেসে মেহেরিনের পেটে নাক ঘষে বলল, তা তো কবেই হয়ে গেছ। মেহেরিন হঠাৎ নড়ে চড়ে উঠে কপারটার আগে তালহার চুল মুঠো করে ধরে, আরে কাতুকুতু লাগে তো। এই কথায় যেন তালহার দুষ্টুমি বেড়ে গেল। সে আরও বেশি করে নাক হেসতে লাগলো। মেহেরিন খিলখিল করে হাসছে, আবার তালহাকে থামানোর চেষ্টাও করছে, কিন্তু তালহার থামার কোনো নামগন্ধ নেই। মেয়েটির সঙ্গে বাচ্চার মতো মেতে উঠতে ভালোই লাগছে। তার সামনে শক্ত খোলসে নিজেকে আবদ্ধ রাখতে না হয় না। দুজনের এই খুনসুটি হঠাৎ থেমে গেল দরজায় করাঘাতের শব্দে। বাহিরে থেকে তাহিয়ার গলা ভেসে এলো, এই ভাইয়া নিচে আসো তো, ডেলিভারি ম্যান এসেছে, তোমার কি পার্সেল জানো, তুমি ছাড়া আর কাউকে দেবে না বলছে।
তালহা অনিচ্ছা সত্ত্বেও আড়মোড়া ভেঙে উঠে বসলো। তারপর গলা উঁচু করে বলল, বল আসছি। মেহরিন কপাল কুঁচকে কৌতূহলে দৃষ্টিতে তাকিয়ে আছে। কিসের পার্সেল? তালহা খাট থেকে নেমে শার্টটা খুলতে খুলতে স্বাভাবিক গলায় বলল, নিচে চলো, দেখতে পাবে। বলতে বলতেই সেকেন্ডের মধ্যেই একটি টি শার্ট গায়ে চড়িয়ে দরজার দিকে এগিয়ে গেল। মেহেরিন কৌতূহল ভরা চোখে তার দিকে পিছু পিছু ছুটল। ড্রয়িং রুমে অদ্ভুত এক নীরবতা নেমে এসেছে। সবাই সোফায় বসে আছে গম্ভীর মুখে, যেন প্রত্যেকেই চেহারায় একটা প্রশ্ন ভাবছে। তালহা সাইন করে খামচে নিয়ে ফিরে এলো সবার মাঝে, এসে মেহেরিনের পাশের সোফায় বসে পড়ল। হেঁচকাটানে মেহেরিনকে পাশে বসিয়ে দিল। ঘরে উপস্থিত সবার চোখেই তখন কৌতূহলের ছায়া। খামের ভেতরে কি আছে? তালহা ধীরে ধীরে খামটি খুলে কাগজ আর কয়েকটা ছবি বের করলো। তারপর সেগুলো মেহেরিনের হাতে দিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলো, এটা তোমার বাবা? কথাটা শুনতেই যেন পরিবেশটা টান টান উত্তেজনায় ভরে উঠল। কাপা হাতে ছবিগুলো নিয়েই মেহেরিন তাকালো একবার, পরক্ষণেই ধীরে মাথা নাড়ল। তালহা এবার ছবিগুলো আর কাগজপত্র নিয়ে এগিয়ে দিল তার নানার দিকে। দেখো তো নানা ভাই, ইনি কি তোমার ছোট মেয়ের জামাই? তালহার নানা গম্ভীর মুখে কাগজগুলো হাতে নিল। কিছুক্ষণ ধরে উল্টোপাল্টা দেখলেন, তারপর ছবিগুলোর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। বুক থেকে ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, মুখে নেমে এলো শোকের ছায়া। ধীরে ছায়া কণ্ঠে বললেন, হ্যাঁ, এটাই সেই ছেলে। এই কথাটা যেন ঘরের ভেতরে উত্তেজনা বাড়িয়ে তুলল। তিতলি বেগম আর তার ভাই তড়িঘড়ি করে এগিয়ে এসে ছবিগুলো দেখতে লাগলেন। সঙ্গে রাফারা, তাহিয়াদের সকলেই যেন ওদের আগ্রহে নিয়ে আছে। মুহূর্তে সবার চোখ ছানাপড়া হয়ে উঠল। তাহলে সত্যি মেহেরিন তাদের ছোট বোনের মেয়ে? আরিফ আহমেদ ততক্ষণ নিশ্চুপ হয়েছিলেন, এবার ধীরে ধীরে উঠে এগিয়ে এলো মেহেরিনের কাছে। তার চোখ ভিজে উঠেছে। মেহেরিনের মাথায় হাত রেখে বললেন, চুলে স্নেহের পরশ বুলিয়ে দিতে দিতে ভাঙা গলায় বললেন, তুই আমাদের ছুটকির মেয়ে বুঝি? মেহেরিন নিঃশব্দে মাথা নাড়তেই তিনি হালকা হেসে উঠলেন, তবে সেই হাসিতে আনন্দের চেয়ে স্মৃতির বেদনা বেশি ছিল। একটু তুমি স্মৃতির গভীরে ডুব দিলেন। জানিস, তোর মা যখন তোর বয়সে ছিল কি যে চঞ্চল ছিল, তাকে ঘরে বেঁধে রাখা যেন অসম্ভব ছিল। এত দুরন্ত, এত আহ্লাদে ছিল যে আমরা তাকে মুখ তুলে তুলতে খাইয়ে দিতাম, অনেক আগলে রাখতাম। আমরা তো চিন্তায় থাকতাম, এই মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে কী করে থাকবে। একে তো যত্ন করবে তাকে, বাপের বাড়ির সুখ কি শ্বশুরবাড়ি গিয়েও মিলবে? ঠিক তখনই করেছিলাম যে ছেলে তাকে রানীর মতো করে রাখবে, আর তাতে হাতেই বোন দেব, যেমন বড় বাবাকে দিয়েছিলাম। অতঃপর কণ্ঠটা আরও ভারী হয়ে এলো। অথচ দেখ, সেই দোষী মেয়েটাই কিনা ভালোবেসে নিজের পছন্দ আমাদের কথা না ভেবে ছোট্ট একটা গ্রামে এত কষ্ট করে সংসার করেছে। কত কষ্টই না করেছে সে। তার তো আরও বাঁচার কথা ছিল। বল মা, ছিল না? মেহেরিনের চোখ পেয়ে টকটক করে পানি পড়ছে। সে শুধু নিঃশব্দে মাথা নাড়ল। আসলেই তার মা যদি সঠিক চিকিৎসা পেত, তাহলে হয়তো আরও অনেকদিন বাঁচত। তার বাবার যদি অর্থ সম্পদ ভালো থাকতো, তাহলে তার মাও অনেক সুখে থাকতো। আরিফ আহমেদ ভাঙ্গা কণ্ঠে আবার বললেন, তার তো মেয়ের বিয়ে দিয়ে নাতি নাতনি দেখার তারপর বিদায় হওয়ার কথা ছিল। তুহিন আহমেদ এসে ভাইয়ের কাঁধে হাত রাখলেন, ভাইকে আশ্বস্ত করার চেষ্টায়। ভাইয়ের মনের অবস্থা বুঝছেন তিনি, তাকে সামনে নেওয়ার চেষ্টা করছেন। একবার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলেন আরিফ সাহেব। তারপর মেহেরিনের দিকে স্নেহমাখা দৃষ্টিতে তাকিয়ে বললেন, যা হয়েছে হয়ে গেছে। বোন নেই, কিন্তু বোনের সন্তান তো আছেন। আমি জানি আমাদের তালহা অনেক ভালো রাখবে। তার বাবা যেমন আমার বোনটাকে মাথায় করে রেখেছিল, তেমনি সেও আমার বোনের মেয়েটাকে রাখবে। তাও বলছি মা, কোনো দিন যদি মনে হয় তুই নিজের প্রাপ্য অধিকার পাচ্ছিস না, কষ্ট হচ্ছে, তাহলে সরাসরি মামার কাছে চলে আসবি, কেমন? মামার ঘরে দরজা তোর জন্য সবসময় খোলা থাকবে। আল্লাহ অনেক বছর তোকে বাঁচিয়ে রাখুক, অনেক সুখে রাখুক। তার কণ্ঠের মমতা আর আশ্বাস ছিল। বলতে বলতে তিনি মেহেরিনের মাথার চুলে স্নেহভরা একটি চুমু এঁকে দিলেন। মেহেরিন চোখ পেয়ে খুশির পানি ঝরছে। এমন একটা হাতি তার মাথার উপর চেয়েছিল। পাশ থেকে বিল্লাল সাহেব প্রতিবাদ করে উঠলেন, শুনুন বেয়াই, মেহেরিন আমাদেরও মেয়ে, এই বাড়ির দরজা কখনো বন্ধ হবে না তার জন্য। আরিফ সাহেব হাসলেন অল্প। তুহিন সাহেব কিছু বললেন না, চুপচাপ তিনি। তবে তার স্ত্রী এগিয়ে এসে মেহেরিনকে আদরে ভরিয়ে দিচ্ছেন। নানির আদর, মামা মামির ভাই বোন সকলের আদরেই যেন এখন আছেন মেহেরিনের জীবনে। কি বলবে, একসময় সে কতটা নিঃস্ব ছিল। মুহূর্তের মধ্যে ঘরের পরিবেশটা বদলে গেল। সবাই যেন আবারও মেতে উঠল মেহেরিনকে ঘিরে। ধীরে ধীরে তার জীবন কি রেঙিয়ে যাচ্ছে। আল্লাহ যেন একটা রঙও বাদ রাখছেন না তার জীবন থেকে। উপস্থিতি সকলেই খুশি, তবে একজন নেই সেখানে, তালহার নানা। তিনি নিঃশব্দে উঠে চলে গেছেন। তাহসান এক কোণে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। তবে মেহেরিনের মুখের হাসিটা দেখে তার ছোট মৃদু হাসি ফুটে আছে। আর তালহা, সেও অবলক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহেরিনের দিকে। নিজের আপন মানুষগুলো পেয়ে মানুষটা যেন আনন্দে আত্মহারা হয়ে গেছে। আর সেই আনন্দটাই তাকে ভীষণ খুশি দিচ্ছে। মেয়েটা খুশি থাকলেই সে খুশি।
তোর নানার সাথে একটু কথা বল আয় মেহেরিন। আপাটা মন খারাপ। তিতলি বেগমের কথা শুনতেই মেহেরিন উঠে গেল, দাঁড়ালো। তারপর বাবা এলো সে ঘরের দিকে, যেখানে তার নানা আছেন। দরজার সামনে এসে আলতা করে টোকা দিতেই ভেতর থেকে অনুমতি এলো। মেহেরিন ধীরে দরজা খুলে ভেতরে ঢুকলো। ঘরে প্রবেশ করতেই তার চোখ পড়ল। আলী সাহেব চোখ মুছছেন, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছেন। মেহেরিন নীরবেই এগিয়ে গিয়ে তার সামনে বসে পড়ল। বুকের ভিতরে কেমন যেন জড়তা জমে উঠেছে। দিতে পড়া কণ্ঠে ডাকলো, না নানা ভাই। আলী সাহেব আলতো করে হেসে বললেন, নানা ডাকতে ভয় করছে বুঝি? আমি তো তোরই নানা, সুন্দর করে একটু ডাকতে শুনি। এতেই যেন সাহস পেয়ে গেল মেহেরিন, আর দেরি করল না, স্পষ্ট কমল কণ্ঠে ডেকে উঠল, নানা ভাই নানা ভাই নানা ভাই। একটানা বলতেই পরক্ষণে দুজনেই হেঁচে পেল। একটা দীর্ঘশ্বাস পেলে অলি সাহেব বললেন, যদি তালহার সঙ্গে তোর এই সম্পর্ক না থাকতো তাহলে আমি তোকে আজীবন আমার কাছে রেখে দিতাম। মেয়েটাকে ঠিকমতো দেখে রাখতে পারিনি, তার সুখটাই দেখতে পারিনি। তবে তোকে এখন কখনো ফেলে দেব না। তোর নানার বাড়ি, তোর মায়ের বাড়ি আজীবন তোর জন্য খোলা থাকবে। যখন ইচ্ছে করবে আমাকে মনে করবি, আমি নিজেই তোকে নিতে চলে আসব। তারপর শুরু হলো নানা নাতির দীর্ঘ আলাপ। আলী সাহেব যেন স্মৃতির অ্যালবাম খুলে বসেছেন। মেহেরিনের মায়ের ছোটবেলার কত শত গল্প, দুষ্টুমি, হাসি, অভিমান, আদর সব একে একে বলতে লাগলেন। মাঝে মাঝে বলতে লাগতে তার চোখ ভিজে উঠেছে, আবার কখনো হেসে উঠেছেন, কখনো আবার মেয়ের সেই কাজে কপট রাখি ভাব দেখে দিচ্ছে চেহারায়। মেহেরিন নিশ্চুপ শুনছেন। মা বাবা বুঝি এমনই হয়, সন্তানের ছোট থেকে বড় হওয়ার প্রতিটি মুহূর্ত হৃদয় জমিয়ে রাখে। একটা সন্তানকে বড় করে তোলা সহজ কথা নয়। সন্তানের বড় হওয়ার সাথে সাথে কত শত স্মৃতিও জড়ো হয়। সেই সন্তানের মৃত্যুর খবর সহ্য করা কি এত সহজ? এভাবে প্রায় ঘণ্টাখানিক কেটে গেল তার নানা নাতনির কথায় কথায়। এই মাঝে একবার তালহার দরজার পাক দিয়ে উকি দিয়ে গিয়েছে, কিন্তু অলি সাহেব সোজাসাপটা জানিয়ে দিয়েছে এখন সে যাবে না। তালহা যেতেই দুজনকেই তালহাকে নিয়ে হাসাহাসিতে মেতে উঠল। ছেলেটা যে পাল্টা বউ পাগলা হয়ে উঠবে এটা যেন কারো কল্পনাতেই ছিল না। তবে অলি সাহেব একটা ব্যাপারে শান্তি পাচ্ছেন, তালহা ঠিক তার বাবার মতোই হয়েছে। ছেলেটার বিয়ের আগে যেমন তার বিয়ের প্রতি অনীহা ছিল, এখন দেখছেন বিয়ের পর স্ত্রীর প্রতি তার আগ্রহ যেন 1000 গুণ বেড়ে গিয়েছে। তিনি নাতনিকে এরকম বিভিন্ন কথা বলছেন। মেহেরিনও এসব শুনে কখনো লজ্জায় লাল নীল হচ্ছে, আবার কখনো খুশি হচ্ছে। অবশেষে কথার ইতি টানে মেহেরিন যখন নানা ঘর থেকে বের হলো, তখন দরজার সামনে মুখোমুখি হয়ে গেল ফারহার মায়ের সঙ্গে। হঠাৎ সামনে পড়ে যাওয়ায় মেহেরিন একটু ইতস্তত করে বলল, মামি কিছু লাগবে আপনার? সোফিয়া বেগম কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে ঠিক রাগ ছিল নাকি স্বাভাবিক মেহেরিন বুঝতে পারল না। তবে একটা বিষয় সে স্পষ্টই জানে, এই মানুষটা তাকে খুব একটা পছন্দ করেন না। ঠান্ডা গলায় তিনি বললেন, না, প্রয়োজন পড়লে নিজের কাজ নিজেই করে নিতে পারবো। মেহেরিন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে চায় ওনার সঙ্গে একটু স্বাভাবিক হতে। হয়তো মেয়ের বিষয়টার জন্য তিনি তাকে দায়ী করেছেন, কিন্তু তার তো কোনো দোষ নেই। তার একটি ভুলভ্রান্তি দূর করতে হবে। এত বছর পরে সে আপন মানুষ পেয়েছে, এখন কি আবার সেই আপনজনদের মাঝেও দূরত্ব থাকবে? এটা সে একদমই চায় না। সোফিয়া বেগম এগিয়ে যেতে নিতেই মেহেরিন তাড়াহুড়ো করে ডেকে উঠল, মামি। তিনি থেমে ফিরে তাকালেন, শান্ত চোখে বললেন, কিছু বলবে? মেহেরিন একটু ইতস্তত করে মাথা নেড়ে বলল, রেগে আছেন আমার উপর? সোফিয়া বেগম একটা দীর্ঘশ্বাস পেলেন, সোজা সাপটা বললেন, নিজেও বলতে পারছি না। ছেলে মেয়ের দিক থেকে দেখলে রাগ লাগছে, আমার পরিবারের দিক থেকে দেখলে ভালোও লাগছে। মেহেরিন তাৎক্ষণিক এগিয়ে গিয়ে তার এক হাত ধরে ফেলল, নিচু গলায় বলতে লাগলো, বিশ্বাস করুন, ফারা আপুকে কষ্ট দিতে চাইনি আমি, না তাহসান স্যারকে। তাদের কষ্ট পাওয়ার পেছনে আমার এতটুকুও হাত নেই। আমি তো জানতামই না ফারা আপুর সঙ্গে ওনার বিয়ের কথা। আবার তাহসান স্যার আমাকে পছন্দ করে এটাও জানতাম না। একটু কাঁপছে, ঢুক গিলে বলল, তিনি তো আগে কখনো আমাকে বলেননি এ বিষয়ে। জানলে আমি আগে ওনাকে সাবধান করে দিতাম। বলুন তো মামি, শুধু শুধু কেন আমি তাদের কষ্ট দিতে যাব? এতে আমার কী লাভ? মেয়েটাকে একটানা কথাগুলো বলে থামল। সোফিয়া বেগম চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন। মেয়েটার নিষ্পাপ মুখটা যেন অদ্ভুত নিত্যতায় ভরা। মায়ের মতন মায়াবী চেহারা, রাগ করতে গেলেও পারা যায় না, উল্টো আদর করতে ইচ্ছে করে। ওনাকে চুপ থেকে মেহেরিন আরও অসহায় কণ্ঠে বলল, বিশ্বাস করুন মামি, তারা যেন আমারও ভাই বোন। আমি ইচ্ছে করে কিছুই করিনি, আল্লাহ হয়তো ভাগ্যই এমন লিখে রেখেছেন। আমার কি করার ছিল বলুন? এতে আমার একটুকুও হাত নেই। আমার সঙ্গে রাগ করে আপনাকে বলবো যে এভাবে দূরে সরে দেবেন না আমাকে। এতদিন কেউ ছিল না, তা এক দুঃখ ছিল। এখন আপনজন পেয়েও যদি দূরত্ব থাকে তাহলে আরও বেশি খারাপ লাগবে। এবার গলাটা নরম করে আবদার করে বসলো, তাহিয়াদের যেভাবে আদর করেন, স্নেহ করেন, আমিও আপনার কাছ থেকে তেমন আদরই চাই প্লিজ। সোফিয়া বেগমের চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি অবাক, ভাবেননি মেয়েটা এত সহজে মিশে যাবে কারোর সাথে।
এভাবে এসে নিজের অধিকার চেয়ে বসবে? এত সরল, এত ভালোবাসার কাঙ্গাল একটা মেয়ে, তাকে যদি একটু স্নেহ না দেওয়া যায় তাহলে যেন পাপই হবে। অবশেষে আর নিজেকে আটকাতে পারলেন না। মেহেরিনের স্নেহের সঙ্গে বুকে টেনে নিলে বললেন, আমার তোর ওপর এত রাগ নেই মা। আমার ছেলে মেয়ে দুইটা যে মানসিক চাপে আছে সেটা তোর ইচ্ছাকৃত না হলেও তোর কারণেই হয়েছে। মানছি হয়তো তারা যা চেয়েছে তা তাদের ভাগ্যে ছিল না, তবে মা হয়ে সন্তানের মুখের দিকটা তাকাতে পারি না। তাদের এমন ভেঙে পড়া মানতে পারছি না। মা হলে বুঝবি সন্তানের মুখের হাসি মায়ের জন্য কত বড় প্রাপ্তি, আর তাদের কষ্ট কত বড় দুঃখ। মেহেরিনা তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি মামি, একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই সেখানে এসে হাজির হলেন তাহিরা বেগম। কপাল কুঁচকে রাগী স্বরে বললেন, বা এক মামির ভিতরে ঢুকে যাচ্ছ, আরেকজনের আদরের দরকার নেই বুঝি। মেহেরিন ঠিক করে হেসে ফেলল। অন্যদিকে ঋতু দাঁড়িয়ে আছে ফারহার সামনে, ফারহার আগে ফুসছে, চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। দাঁতে দাঁত চেপে বলল, আমি ওই মেয়েটাকে জাস্ট সহ্য করতে পারি না। প্রেম সন্ধিক্ষণ, লিখেছেন সাইদামুন, পর্ব 23। ঋতু দাঁড়িয়ে আছে ফারহার সামনে, ফারহার আগে পুষছে, চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। দাঁতে দাঁত চেপে বলল, আমি ওই মেয়েটাকে জাস্ট সহ্য করতে পারি না। ঋতু শান্ত স্বরে প্রশ্ন করল, কিন্তু কেন? ঋতুর প্রশ্নে ফারহার আগে তীব্রতা খানিকটা কমলেও মুখের রাগী ভাঁজগুলো আরও স্পষ্ট হলো। কপাল কুঁচকে তাকিয়ে বলল, কেন মানে? তুই কি জানিস না কিছুই? ঋতু ধীরে ধীরে তার পাশে বসে পড়ল, কণ্ঠে অদ্ভুত স্বাভাবিকতা রেখে বলল, মেহিনী তোর ভালোবাসা কেড়ে নিয়েছে তাই? ফারহার সঙ্গে সঙ্গে জোরে মাথা নাড়ল। ঋতু থামল না, আবার বলল, তোর প্রিয় মানুষের স্ত্রী হয়ে গেছে বলে সহ্য হচ্ছে না? এবার ফারহা আরও দ্রুত মাথা নাড়ল, চোখের কোণে ভিজে উঠল, কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল কাল বেয়ে। নাক টেনে ভাঙা গলায় বলল, ওই মেয়েটার জন্য আমি সব হারিয়েছি, সব। ও আমার জীবন শেষ করে দিয়েছে, আমার ভাইয়ের জীবনটাও নষ্ট করেছে। ঋতু চোখ সরু করে তাকালো, কণ্ঠে কঠোরতা মিশে গেল। বিরক্তি কণ্ঠে বলল, এত বড় হয়েও এমন ইনম্যাচিওর কথাবার্তা কেন বলছিস? আর ইউ স্টুপিড। কেউ কারো জীবন শেষ করে দিতে পারে না। মানুষের জীবনে ধাক্কা আসবেই, তাই বলে জীবন শেষ হয়ে যায় না। ঋতুর কথায় যেন ফারহার ভালো লাগলো না। তার মনে হলো ঋতু যেন উল্টো ওই মেয়ের পক্ষ নিচ্ছে। তীক্ষ্ণস্বরে প্রশ্ন করল, তোর কি মনে হচ্ছে না তুই ওই মেয়ের হয়ে কথা বলছিস? ঋতু বিরক্তিতে চসূচক জাতীয় উচ্চারণ করল। দীর্ঘশ্বাস ফেলে ফারহার হাতটা ধরল। আমি পক্ষ কারো নিচ্ছি না, আমি শুধু একটা সাধারণ সত্য তোকে বোঝাতে চাইছি। মেয়েটাকে তুই দোষী বানাচ্ছিস, আসলে কিন্তু সে দোষী না। কথা শেষ হতে না হতেই ফারহা বিস্ময় চোখ বড় করে তাকালো, নিজের হাত ছাড়িয়ে নিল, আশ্চর্য কণ্ঠে বলল, মেহেরিন তোর শত্রু না? হঠাৎ এহেন কথায় ঋতু পুরো কুঁচকে তাকালো। ও আমার শত্রু হবে কেন? তুই তো ওকে সহ্য করতে পারিস না। হ্যাঁ পারি না, তাই বলে শত্রু হয়ে গেল? ঋতুর এমন উত্তর ফারহাকে আরো হতবাক করে দিল। সে কখনো ঋতুর কাছ থেকে এমন সুর আশা করেনি। কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করল, হঠাৎ করে তুই ওই মেয়েটার ব্যাপারে তো পজিটিভ কথা বলছিস যে, কারণ কি? ঋতু ধীরে ধীরে একটা গরম নিঃশ্বাস ফেলল। কারণ নেগেটিভ ভাবার তো কিছুই খুঁজেই পাচ্ছি না। পাড়া করুণ চোখে বলল, তুই তো ওকে একদম সহ্য করতে পারতিস না ঋতু। ঋতু সোজা সাপটা উত্তর দিল, অকারণে? ফারা বেশ চমকালো, অকারণে মানে? অকারণই। আমি ভেবে দেখেছি মেয়েটার জীবনেও একটা সুযোগ দরকার, একটু ভালো থাকা অন্য প্রাপ্য। ছোটবেলা থেকে লড়াই করে এসেছে সে, এবার একটু সুখ পেলে মন্দ কি? ঋতুকে মেহেরিনের হয়ে কথা বলতে দেখে ফারহার যেন আর সহ্য হলো না। সে যেন আরও উত্তেজিত হয়ে উঠল, রাগে গর্জে উঠল, গলা নিচু করে বলল, ঋতু তুই এভাবে ওর পক্ষ নিতে পারিস না। সবাই কেন ওর দিকে চলে যাচ্ছে? তুইও কি ভুলে গেছিস তুই ওকে কতটা ঘৃণা করতিস? বুঝতে পারছিস না ও তোর ভাইয়ের যেমন শেষ করে দেবে? ওই মেয়ে ভালো না। ফারহার কথা ঋতু চুপচাপ শুনলেও আমলে নিল না, বরং শান্ত অথচ দৃঢ় কণ্ঠেই বলল, আমি কারো পক্ষ নিচ্ছি না। আমি শুধু বুঝেছি মেয়েটাকে আমি যেরকম ভেবেছিলাম বা ভেবে এসেছি সে আসলে তেমন না। আসার পর থেকে আজ পর্যন্ত সে কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেনি, এমন কিছু করেনি যাতে আমার ক্ষতি হতে পারে বা আমার পরিবারের ক্ষতি হতে পারে। সে ইজ হার্মলেস ইয়ার। সবসময় স্বাভাবিকভাবে মিশতে চেয়েছে সকলের সঙ্গে, ভদ্র মার্জিত আচরণ করেছে। আমি শুরু থেকেই মাথায় মেহেরিনকে নিয়ে নেগেটিভ ধারণা তৈরি করেছিলাম, তাই তার সবকিছু বিরক্তিকর লাগতো। কিন্তু এখন এই বিরক্তির কোনো যুক্তিযুক্ত কারণ খুঁজে পাচ্ছি না। অনেক ভেবেছি ওকে ঘৃণা করার মতো কোনো শক্ত কারণই নেই। ফারহা হঠাৎ পুপিয়ে কেঁদে উঠল। সে কান্নার শব্দে ঋতু থেমে গেল। সে আলতো করে ফারহার কাঁধে হাত রাখতেই ফারহা কাঁদতে কাঁদতে বলল, তোকেও নিজের দিকে টেনে নিয়েছে ওই মেয়েটা, আর তোর ভাই মিলে আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছে, সব।
ঋতু ধীরে তালহার গালে দুহাতের মুঠোয় নিল, নরম কণ্ঠে হয়ে এলো। ফারহা, তুই একটু নিজের রাগ আর জেদ সরিয়ে বাস্তবতা দেখ। তুই কাকে ভালোবাসিস? তালহা ভাইকে, তাই না? কিন্তু ভাইয়া কি তোকে ভালোবাসে? কখনো বলেছে? কখনো তোকে এমন কোনো স্বপ্ন দেখিয়েছে যেখানে তোরা একসাথে? ফারহা অসহায় চোখে তাকিয়ে রইল, চোখের জল থামছেই না। মাথা নামিয়ে ভাঙা গলায় বলল, না। ঋতু আরও ধীরে পড়ল, তোদের বিয়ের কথা উঠলে কখনো কি ইশারা ইঙ্গিতে হলেও ভাইয়া বুঝিয়েছে যে সে তোকে বিয়ে করবে? বল ফারহা। ফারহা আস্তে করে মাথা নাড়িয়ে আবারও না জানালো। ঋতু নরম হাতে তার চোখের জল মুছে দিতে দিতে বলল, তাহলে তুই ভাইয়াকে কেন ও কারণে দোষ দিচ্ছিস? অনুভূতিটা তোর একপাক্ষিক ছিল। আমার ভাইয়ার কি ভালো থাকার কোনো অধিকার নেই? ভালোবাসার অধিকার নেই? তুই তাকে ভালোবাসিস মানে ভাইয়াকেও তাকে ভালোবাসতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা আছে? তোর এই দাবি কি আদৌ যুক্তিসঙ্গত? ফারহা চটকামে আবার মাথা নেড়ে অসম্মতি জানালো। ধীরে ধীরে কষ্ট ভেজা গলায় বলল, কিন্তু আমার মধ্যে কিসের কমতি আছে বল? কেন আমাকে ভালোবাসলো না? মেহিন তো এসেছে কদিন হলো, এটাই তাকে মন দিয়ে বসেছে। আর আমি আমি সেই ছোটবেলা থেকে তার আশেপাশে ঘুরছি, সুযোগ পেলে তার মনে জেতার চেষ্টা করেছি। এত কিছুতেও একটুও কি তার মন নরম হলো না? কি এমন পেয়েছে ওই মেহিনীর মধ্যে যা আমার মধ্যে নেই? ঋতু গম্ভীর স্বরে বলল, হালাল সম্পর্ক। এই এক কথায় ফারহার দৃষ্টি যেন অসহায়ত্বে ভরে উঠল। ঋতু ধীরে ধীরে আবার বলল, বিয়ে এমন এক পবিত্র বন্ধন যেখানে আল্লাহ নিজেই ভালোবাসা ঠেলে দেন। যাদের মাঝে ভালোবাসা থাকার কথা নয়, হওয়ার কথা নয়, তাদের মাঝেও আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দেন। আমার ভাইয়ের ভাগ্য মেহেরিনেই ছিল রে। ফারহা নিঃশব্দে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ঋতু ধীরস্থিরভাবে নরম সুরে বলতে লাগলো, তুই নিজেও একটু রাগ অভিমান সাইডে সরিয়ে দেখ না। ভাইয়া কি কোনোদিনও বিয়ের পক্ষে ছিল? বিয়ের কথা উঠলেই সে এড়িয়ে যেত, এমনকি বিরক্তি হতো, যেন সে কোনোদিনই বিয়ে করবে না। আমার কথা কি তুই মানিস? কথাগুলো ফারহাকে নাড়া দিল। নিজের যন্ত্রণা সরিয়ে রেখে ভাবতে বাধ্য হলো সে। সত্যই তো, তালহাকে সবসময় বিয়ের বিষয়ে অদ্ভুত অনাগ্রহী দেখিয়েছে সে। সবাই যেখানে তার বিয়ে নিয়ে উদ্বেগ ছিল, সেখানে তালহা যেন ইচ্ছা করে দূরে সরে থাকতো বিয়ের বিষয় থেকে। অস্বীকার করার কিছুই নেই, ঋতুর প্রতিটি কথাই সত্য। ফারহাকে খানিকটা শান্ত হতে দেখে ঋতু একটা দীর্ঘশ্বাস ভারী নিঃশ্বাস ফেলল। দৃষ্টি সরিয়ে ধীরে ধীরে বলল, বড় আপু যাওয়ার পর থেকে বড় আম্মুর এত আহাচারি দেখে ভাইয়া তো ঠিক করে নিয়েছিল কখনো বিয়ে করবে না। কাছ থেকে আমি দেখেছি ভাইয়াকে, নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করলেও আড়ালে সে টুকরি কেঁদে উঠত। সে ভয় পায় তার মা যে কষ্টটা বহন করে চলেছে, সে একই কষ্ট অন্য কেউ পাক তা সে চায় না। সে ভয় পায় যদি বিয়ের পর তার কিছু হয়ে যায়, যার সাথে সম্পর্কে জড়িয়েছে সেই মেয়েটা যদি তার জন্য বাকি জীবন বিসর্জন দিয়ে দেয়। সে চায় না বড় মায়ের কষ্টটা অন্য কেউ পাক। এত বিয়ে বিরোধিতার পরেও অবশেষে সে বিয়ে করে একজনকে নিজের মন দিয়েছে, ভালোবেসেছে। সে কি সুন্দর একটা সংসার ডিজার্ভ করে না? তুই কি চাস না সে ভালো থাকুক, তাকে কেউ ভালো রাখুক? বল ফারহা। ফারহা নিরুত্তর। কি বলবে যেন ভাষায় খুঁজে পাচ্ছে না। নাকি সে ইচ্ছে করে চুপ করে আছে, নিজেকে নিজেই বোঝাতে পারছে না। সে তো চায় তালহা ভালো থাকুক, কিন্তু শুধু তার সঙ্গেই, অন্য কারোর সঙ্গে নয়। তার নীরবতা দেখে ঋতু হালকা করে হেসে ফেলল। সে হাসি বলে দিচ্ছে সে ফারহার নীরবতা পড়ে ফেলেছে। দেখলি তো, ভালোবাসায় তুই স্বার্থপর হয়ে গেছিস। শোন, ভালোবাসা মানেই পাওয়া নয়, অনেক সময় ভালোবাসা মানে প্রিয় মানুষকে ভালো থাকতে দেওয়া। ভাইয়া কোনো ভুল করেনি, সে শুধু নিজের ভালোবাসাটাকে খুঁজে নিয়েছে, নিজে সুখ পেয়ে গেছে। এটা কোনো অপরাধ নয়। বাকিটা তুই নিজেই বুঝে নে, আমি আর কিছু বলবো না। আশা করি এতটুকুতেই তুই বুঝে যাবি। আমি চাই না রাগের মাথায় তুই এমন কিছু করে বসিস যার জন্য পরে সবার সামনে তোকে মাথা নিচু করতে হয়। অনেক তো তুই আমাকে বোঝাতিস, এবার নিজের জ্ঞানগুলো নিজের জীবনে কাজে লাগা। ভালো মন্দটা নিজেই বিচার কর ফারহা। কথাগুলো বলে ঋতু ধীরে ধীরে উঠে দাঁড়ালো, আর একবারও পেছন ফিরে না তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, ফারহাকে একা রেখে, নিজের ভেতরে লড়াইয়ের মুখোমুখি হওয়ার সুযোগ করে দিয়ে। ঘর নিস্তব্ধ হয়ে গেল মুহূর্তেই, আর সে নিস্তব্ধতার ভেতরে ফারহা যেন ডুবে গেল নিজের গভীর চিন্তায়। আকাশ পাতাল ভাবনা তাকে ঘিরে ধরল। ঋতু প্রতিটি কথা কানে বাজতে লাগলো, বারবার, অবিরত। সে ঠিক ফুলের এক অদৃশ্য দাড়িপাল্লায় নিজেকে মাপতে লাগলো। সত্যি কি সে ভালোবাসায় অন্ধ হয়ে এমন পথে হেঁটেছে যা তাকে প্রিয় মানুষকে চোখেই খারাপ করে দেবে? অসংখ্য প্রশ্নের ভারে মাথা যেন ফেটে যাচ্ছে। দুই হাত দিয়ে মাথা চেপে ধরে ধীরে ধীরে শুয়ে পড়ল সে, কিন্তু মনের ভিতরে ঝড় থামল না একটুও। রাত 1টা বাজে। খাওয়া দাওয়া শেষ করে শুয়েছে সকলেই। মেহেরিন পানি খেতে উঠেছে, তবে ঘরে পানি নেই, তাই বাধ্য হয়ে ঘর থেকে বের হলো। গুটিসুটি পায়ে নিচে নেমে পানি খেয়ে ঘরে ফিরতে নিয়েও থেমে গেল। সাথের দরজাটা খোলা থেকে কপাল কুচকালো। এত রাতে সাথের দরজা খোলা, এখন তো মনে হয় না কেউ সাথে যাবে।
যদি চোট্টর আসে। নানান চিন্তা করতে করতে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। দরজা লাগানোর উদ্দেশ্যে দরজার কাছে আসতেই কি মনে করে ভেতরে একবার উঁকি দিতেই দেখা মিলল ঋতুর। সাদের রেলিং ঘেঁষে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চুল ছেড়ে রাখার ফলে মৃদু বাতাসে উঠছে। এত রাতে ঋতুকে একা, তাও আবার চুল ছেড়ে রাখা দেখে মেহরিন কিছুটা চমকালো। সঙ্গে সঙ্গে মনের ভয়ের আবির্ভাব ঘটল। তার দাদি বলতো মাঝরাতে টানারা বেশি চলাচল করে। চুল ছাড়ার রূপবতী এমন নারী চোখে পড়লে আকৃষ্ট হয়ে পিছু নাই। যদি ঋতুর সঙ্গেও লেগে যায়, ভাবনাটা মাথায় আসতেই ভয় পেল সে। দ্রুত এগিয়ে গেল সে। আপু, আপনি এত রাতে আপনি এখানে একা? হঠাৎ করে কণ্ঠ পেতেই ধ্যান ভেঙে হয় ঋতুর। নড়ে চড়ে উঠে পাশ ফিরে তাকালো। মেহরিনকে দেখতেই আচমকা অমায়িক একটা হাসি দিল, যা দেখতে মোটেও প্রস্তুত ছিল না মেহরিন। মেহরিনকে আরও অবাক করে দিয়ে ঋতু হাসি মুখে উত্তর দিল, এমনি ভালো লাগছিল না, তাই একটু ছাদে আসলাম। তা তুমি ঘুমাওনি? মেহরিন মিনমিনিয়ে উত্তর দিল, আসলে পানি খেতে উঠেছিলাম, যাওয়ার পথে ছাদের দরজা খোলা দেখে উকি দিতেই আপনাকে দেখলাম। ও আচ্ছা, এসেছো যখন থাকো একটু, বলে ঋতু পাশে ইশারা করলো। মেহরিন চুপচাপ ঋতুর পাশে গিয়ে হেলান দিয়ে দাঁড়ালো। ভালো লাগছে। রাতের খোলা আকাশটা নিচে চারটে যেন খেলা করছে, একবার মেঘের আড়ালে লুকোচ্ছে, আবার যেন বের হয়ে আসছে। মনোযোগ দিয়ে চারিপাশে দেখছিল মেহরিন। এর মধ্যেই ঋতু বলল, মনে হচ্ছে না চারটা দুষ্টুমি করছে? মেহরিন এক পলক চেয়ে বলল, হুম, বারবার নিজেকে লুকোনোর বৃথা চেষ্টা চালাচ্ছে। ঋতু ফিক করে হেসে বলল, এক্স্যাক্টলি। তবে কি লাভ লুকিয়ে? সে উজ্জ্বল নক্ষত্র লুকোলেও তো আলোয় তার অবস্থান টের পাইয়ে দিচ্ছে বোকা চাঁদ। মেহরিন ঘর কাত করে ঋতুকে দেখছে। এই ঋতু কেমন যেন অচেনা, কথাগুলোতে রাগ বিরক্তি নেই, কেমন যেন কোমল ঠেকেছে। মেহরিনকে নিজের দিকে চেয়ে গভীর চিন্তায় বিভোর হতে দেখে ঋতু তার চোখের সামনে তুড়ি বাঁচালো। মেহরিন হকচকিয়ে উঠতেই ঋতু ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কী ভাবো হ্যাঁ? মেহরিন আমতা আমতা করতে লাগলো। মনে মনে যা ভাবছে তা তো ভুলেও বলা যাবে না। এইভাবে প্রসঙ্গ বদলাতে বলল, না মানে আপনি চুল ছেড়ে রেখেছেন কেন? ঋতু শান্ত স্বরে বলল, হালকা বাতাসে চুল খুলে রাখতে ভালো লাগছে তাই। কেন, খারাপ লাগছে বুঝি আমায়? মেহরিন সঙ্গে সঙ্গে মাথা ঝাঁকিয়ে বলল, না না, তবে রাত করে চুল ছেড়ে রাখা ভালো নয়, এতে তারা আকৃষ্ট হয়। মেহরিনের ভিতে ভিতে কণ্ঠে এমন কথা শুনে ঋতুর যেন হাসি পেল। শব্দ করে হেসে উঠল, হাসতে হাসতে বলল, টানারা কারা? ঋতু প্রশ্নে আরও চিন্তিত ও ভীত দেখালো মেহরিনকে। আশেপাশে তাকাতে তাকাতে বলল, ওই যে ওরা যারা মানুষ না। ঋতু ভেবে বলল, ও জিনের কথা বলছো? সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে উঠল মেহরিন। ঋতুকে দ্রুত থামিয়ে বলল, রাত করে তাদের নাম মুখে নেবেন না, ওরা রেগে যাবে। ঋতু অবাক হয়ে জিজ্ঞেস করলো, তাদের নাম মুখে নিলে রাগও করে? মেহরিন অভিজ্ঞতার মতো মাথা নাড়িয়ে বলল, হুম। প্রত্যুত্তরে ঋতু প্রশ্ন করলো, কথা তুমি জানলে কিভাবে? আমার দাদি বলতো। তাই বলছি, তা তোমার দাদি আর কী বলতো আমাকেও একটু জানাও। মেহরিন পিটপিট করে চোখ চেয়ে প্রশ্ন করলো, আপনি শুনবেন? ঋতু মাথা তুলিয়ে বলল, আলবাত শুনবো। মেহরিন যেন খুশি হয়ে উঠল। সঙ্গে সঙ্গে মাথায় অন্যটা ঠিক করে মাথায় পেঁচাতে পেঁচাতে বলল, আগে আপনি চুল বাঁধেন, তারপর শুরু করছি। মেহরিনের প্রস্তুতি দেখে ঋতুও চুল বেঁধে নিল। মাথায় ওড়না পেঁচাতে মেহরিন শুরু করলো গল্প। তা দাদিরা বলা নানান আদেশ উপদেশ বলতে লাগলো। আর ঋতু চুপচাপ শুনছে, মাঝে পথে হুহা করছে, কিছু না বুঝলে প্রশ্ন করছে। ঋতু আজ প্রথম যেন উপলব্ধি করলো মেয়েটা বেশ প্রাণবন্ত, একটু মিশলেই পুরোটা মিশে যায়। এই যে একটু ভালো করে কথা বলতেই মেয়েটা তার সঙ্গে একদম গল্প জুড়ে দিয়েছে, মন খুলে কথা বলা শুরু করেছে। ভালোই লাগছে তার কাছে। এমন একটু একটু সময় কাটানোর মানুষ পেলে মন্দ নয়। এইভাবেই চলল তাদের কথাবার্তা প্রায় ঘণ্টাখানেক। যখন দেখলো কথার মাঝে তো একবার মেহরিন হাই তুলছে, ঘুম পেয়েছে বসে, ঋতু তাকে রুমে যেতে বলল। মেহরিন আর বেশিক্ষণ বসলো না, পরে আবার কথা হবে বলে বেশ পুরোপুরি মন নিয়ে নিচেই নেমে এলো। করিডোর ধরে এগোতে এগোতে আচমকা থমকে গেল মেহরিন। তালহা তার ঘরের দরজা হেলান দিয়ে দু হাতে বুকের কাছে গুটিয়ে দাঁড়িয়ে আছে। ঘুমে ভারী হয়ে আসা চোখ দুটো লাগছে, ক্লান্তির ছাপ স্পষ্ট। কালো টি শার্ট আর কালো ট্রাউজারে এলোমেলো চুল যেন তাকে অদ্ভুত রকম আকর্ষণীয় লাগছে, নিঃশব্দে রাতের মধ্যে আরও বেশি করে চোখে পড়ার মতো। মেহরিন চুপ করে দাঁড়িয়ে রইল, এক দৃষ্টে তাকিয়ে দেখতে লাগলো সেই সুপুরুষটিকে। কোনো কথা নেই মুখে, শুধু মেহরিনের দৃষ্টি। তার এমন থমকে যাওয়া দেখে তালহা ধীরে হাত নামিয়ে পকেটে ঢুকালো। ঘুম জোরানো কণ্ঠে প্রশ্ন করল, এখনো জেগে আছো কেন? মেহরিন ঠোঁটে হালকা হাসি টেনে বলল, পানি খেতে উঠেছিলাম। তালহা এবার পুরো কুচকে সন্দেহ ভরা চোখে তাকালো। পানি খেতে হলে নিচে রান্নাঘর, সাথে কি? মেহরিন কিছু বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে ঋতুর কণ্ঠ ভেসে এলো, সাথে আমরা একটু গল্প করছিলাম। তালহা খানিকটা বিস্ময় হলেও সঙ্গে সঙ্গে কণ্ঠে করা চড়ে নে বলল,
রাত কটা বাজে, এখনো ঘুমোসনি? তালহার ধমক খেতেই ঋতু তাড়াতাড়ি নিচে ঘরের দিকে হাঁটতে হাঁটতে বলল, এই তো যাচ্ছি, ঘুমাতে যাচ্ছি। ঋতু চোখের আড়াল হতেই তালহার দৃষ্টি আবার স্থির হলো মেহরিনের ওপর। সেই দৃষ্টিতে ছিল কিছুটা কঠোরতা, কিন্তু মেহরিন সে ঠোঁট কামড়ে মুচকি হাসছে, দুহাতে পেছনে রেখে দাঁড়িয়ে আছে নির্ভর ভঙ্গিতে। তার সেই হাসি দেখে তালহার কপালে আরও কুঁচকে গেল। হাসতো কেন? মেহরিন কোনো উত্তর দিল না, বরং ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো তার দিকে। প্রতিটি পদক্ষেপে তালহার চোখে সন্দেহ আরও ঘন হতে লাগলো। মেয়েটার এই আচরণ, এই দুষ্টুমি পড়া হাসি কিছুই যেন বোধগম্য হচ্ছে না তার কাছে। একেবারে সামনে এসে থামলো মেহরিন। এতক্ষণ পরক্ষীণ দৃষ্টিতে তাকিয়েছিল মেহরিন তালহার চোখের দিকে। এবার তালহা সোজা হয়ে দাঁড়ালো। কিছু বলতে যাবে ঠিক তখনই মেহরিন এক হাত তুলে তার ঠোঁটে আঙুল ছুঁয়ে দিল। শব্দটা যেন বাতাসে কেটে গেল। তালহা মুহূর্তে স্তব্ধ, বলা কথা জোরে থেমে গেল। বিস্ময় স্থির হয়ে তাকিয়ে রইল তার দিকে। পরে মুহূর্তে ঘটল অপ্রত্যাশিত কিছু। মেহরিন হঠাৎ পায়ের আঙুলের উপর ভর করে নিজেকে একটু উঁচু করল, দুহাত তুলে আলতো করে জড়িয়ে ধরল তালহার গলায়। সে স্পর্শে তালহা যেন জমে গেল নিমিষেই, নড়াচড়া করার শক্তিটুকু হারিয়ে ফেলল। এমন কিছু হবে আশা করেনি সে। মেহরিন আরও একটু উঁচু হলো, মুখটা এগিয়ে আনলো তার কাছে, এক হাতে মাথার ঘুমটাটা টেনে তালহার মাথা সহ ঢেকে ফেলল। তারপর হঠাৎ করে পরপর দুগালে দুটো শব্দ করে চুমু খেয়ে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, হাসতে কারণ আপনাকে আজ পুরো মাখনের মতো লাগছে। কথাটা বলে যেন নিজের সাহসে নিজে চমকে উঠল। মুহূর্তের মধ্যে তাকে ছেড়ে দিয়ে দৌড় লাগালো মেহরিন। ছুটে চলে গেল নিচে ঘরের দিকে। একবারও পেছন ফিরে তাকালো না, তাকানোর সাহস হলো না আর। যদি তাকাতো হয়তো দেখতে পেত বিস্ময়ে জমে থাকা তালহাকে, যার পক্ষে এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়ায় খুঁজে পাওয়া কঠিন। ঘরের ঢুকে ধাম করে দরজা বন্ধ করে দিতেই দরজা গায়ে হেলান দিয়ে নিচে বসে পড়ল মেহরিন। সঙ্গে সঙ্গে দু হাতে মুখ চেপে ফেলল। বুকের ভেতরে দুপুকানি বেড়ে গেছে, লজ্জায় উত্তেজনায় নিজের অপ্রত্যাশিত আচরণের জন্য। এমন কিছু করবে সে যে নিজেই জানত না। ওদিকে দরজার শব্দে যেন হুঁশ ফিরল তালহার। আচমকা হামলাটাই হয়েছে, তাই হয়তো বুঝতে সময় লেগেছে। ধীরে ধীরে হাত তুলে গালে স্পর্শ করল, যেখানে এখনো রয়ে গেছে সেই উষ্ণতার ছাপ। আঙুল বোলাতেই ছোটের কোণে ভেসে উঠল এক চওড়া বাঁকা হাসি। কানে যেন আবারও ভেসে এলো মেহরিনের সেই কথাটা। লম্বা একটা শ্বাস টেনে আধো আধো হাসিতে বিড়বিড় করে বলল, মাখনটা একটু টেস্ট করেও যেতে পারতে, আপত্তি তো আর করতাম না। নিজের কথাতেই হালকা হেসে মাথা চুলকালো সে। তারপর ধীর পায়ে নিজের ঘরের ভেতরে ঢুকে গেল। প্রেম সন্ধিক্ষণ লিখেছেন সায়দা মন। পর্ব 24। দোতলায় উঠে শেষ সিঁড়িটায় একবার রেখে থমকে দাঁড়িয়ে আছে তাহসান। হাতে পানি বোতল চার ঢাকনাটা এখনো অর্ধেক খোলা, আঙ্গুলগুলো সেখানে স্থির হয়ে আছে। সময়টাও যেন হঠাৎ থেমে গেছে, হয়তো উঠতে উঠতেই ঢাকনাটা লাগাচ্ছিল, কিন্তু মাঝপথেই তার সমস্ত মনোযোগ আটকে গেল সামনে ঘটে যাওয়া এক দৃশ্যে। দৃষ্টি তার স্থির, এক দৃষ্টি তাকিয়ে আছে সেই মুহূর্তের দিকে। একটা রোমাঞ্চকর দৃশ্য, যদিও সেই রোমাঞ্চ কেবলমাত্র সামনে থাকা দুজন মানুষের জন্য। তাহসানের জন্য সেটা নিছকই তীব্র বেদনাদায়ক একটি মুহূর্ত। চেয়ার শক্ত করে দাঁড়িয়ে আছে সে, দাঁতে দাঁত চেপে যেন নিজেকে ধরে রেখেছে। তালহা ঘরের ভেতরে ঢুকে পড়তেই তাহসান একটা দীর্ঘশ্বাস ফেলল, নিজের আটকে রাখা নিঃশ্বাস যেন ছাড়ল। একটা ফাঁপা শূন্য হাসি ফুটে উঠল মুখে। হাহ তাহসান, এই দীর্ঘশ্বাস ছাড়া ছাড়া আর কিছুই নেই, কিছুই নেই। নিজের সাথে নিজে কথা বলছে সে। বিড়বিড় করতে করতে হাঁটা ধরল সামনে। পা দুটো বড্ড ভারী লাগছে, যেন এগোতেই যাচ্ছে না। তালহার ঘর পেরিয়ে মেহরিনের দরজার সামনে এসে থেমে গেল। এই জায়গাটা থেকে আর পা এগোচ্ছেই না, শরীর মন সবই চাইছে এখানে থাকতে। বদ্ধ দরজার দিকে একবার তাকালো, চোখে ভাসলো অসম্ভব একটা দৃশ্য, যা বাস্তবে হওয়ার সম্ভাবনা 0%ও নেই। তবুও সে তা কল্পনা করছে, যেন ঠিক এই মুহূর্তে দরজাটা খুলে যাবে আর মেহরিন দাঁড়িয়ে থাকবে সেখানে। তাহসানকে দেখে মুচকি হেসে ছুটে আসবে, শক্ত করে জড়িয়ে ধরে পড়বে, আমি আছি তো তোমার সাথে। ভাবনাতেই ঠোঁটে মৃদু তাচ্ছিল্যের হাসি ফুটল। নিজের অহেতুক কল্পনাতেও যেন নিজেই মজা লুটল। মুখের হাসি আরও গাঢ় হলো। এই হাসিতে মিশে আছে হাজারো না বলা অভিমান, চাপা কষ্ট আর না হওয়া নানান স্বপ্ন। মেহরিনকে কিছু বলতে ইচ্ছে করলো তার, খুব বলতে ইচ্ছে করলো কয়েকটি কথা, কিন্তু আবার নিজের ইচ্ছেতেও নিজেকেই বড় বেহায়া মনে হলো। অন্যের বউ নিজের মনে কথা বলবে বুঝি, তাও ভাইয়ের বউকে। নিজেকে নির্লজ্জ উপাধিতে ভূষিত করল সে। নিজেকেই নিজে নানান লজ্জা দিয়েও শান্ত হতে পারেনি। অকথিত কথাগুলো বুকের ভেতরে থাকলে যে আরও বেশি কষ্ট দেয়। শেষমেশ খুব নিচু স্বরে ফিসফিস করে বলে উঠল, একটু ভালোবাসলে কি খুব ক্ষতি হয়ে যেত? বড্ড স্বার্থপর তুমি মেহরিন। তালহাকে সুখ দিলে আর আমায় দিলে দুঃখ। কথাগুলো বলেই একটু থামল সে, নিজের কথাতেই যেন নিজেই হেসে ফেলল। সে কি অসহায় অপরাজিত এক হাসি। আবার সে বলে উঠল, তোমার দেওয়া এই দুঃখটাও অদ্ভুতভাবে মিষ্টি লাগছে, পড়তে ভালোই লাগছে। যাই হোক, তুমি সুখের রাজ্যে রানী হয়ে থাকো, আমার সব সুখ তোমার হোক, আমি না হই এই দুঃখ সই।
নিস্তব্ধ করিডোরে তার কণ্ঠ মিলিয়ে গেল ধীরে ধীরে। তাহসান চলল ভারী মন নিয়ে নিচে ঘরের দিকে। রাত কয়টা বাজে সে খেয়াল আছে? ফোনের স্ক্রিনে ভেসে উঠল ফাইজার বিরক্তি মুখ। ওপাশে শুয়ে থাকা আইরিন মুচকি হেসে বলল, তুমি সামনে থাকলে কোনো কিছুরই খেয়াল থাকে না, সময় আবার কি? নাটক অফ হবে কখন? নাটক লাগছে বুঝি? তা নয়তো কি? ফাইজা তীক্ষ্ণস্বরে কথাটা বলেই আরিয়ান বিছানা থেকে উঠে বসল। তার মুখের মজার ভঙ্গি মুহূর্তেই বদলে গম্ভীর হয়ে উঠল। কপাল কুঁচকে কঠিন গলায় বলল, আমি কিন্তু সিরিয়াস। ফাইজা বিরক্তি গলায় উত্তর দিল, ওরা তো 1 বছর ধরেই শুনে আসছি। কথাটা যেন সরাসরি আঘাত করলো আরিয়ানের ইগোতে। ফাইজা কি তাকে উপহাস করে বলল? গলার স্বর উঁচু হয়ে গেল, ধমক দিয়ে বলে বসল, ফাইজা। সঙ্গে সঙ্গে ফাইজা চাচালো কণ্ঠে বলল, আমি ঘুমাবো। এই ফালতু বকবক শোনার আর ইচ্ছে নেই আমার। কথা শেষ করেই তাকে কথা বলার সুযোগ না দিয়ে মুখের উপরে ধাম করে কল কেটে দিল। কল কাটা মাত্রই আবারও স্ক্রিনে ভেসে উঠল আরেকটা কল। সঙ্গে সঙ্গে সেটাও কেটে দিল। ফাইজা একের পর একটা কল কেটে দিতে লাগলো রাগী বিরক্তিতে। ওদিকে আরিয়ান থামার পাত্র নয়, অবিরাম কল দিয়েই চলেছে। শেষমেশ ক্লান্ত হয়ে যখন আর কল এলো না, তখন ফাইজা এক গম্ভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল। বিছানায় শরীরটা এলিয়ে দিল। চোখ বন্ধ করতে যাবে ঠিক তখনই টুং করে মেসেঞ্জারের শব্দ। আবারও বিরক্তি। দীর্ঘশ্বাস ফেলে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ভেসে উঠল আরিয়ানের মেসেজ, রেডি থাকো, কাল আসছি। মেসেজটা পড়তেই ফাইজার ঠোঁটে তাচ্ছিল্যে হাসি ফুটে উঠল। সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, মজা পেলাম। তারপর আর এক মুহূর্ত দেরি না করে ইন্টারনেট বন্ধ করে দিল। আজ আর অনলাইনে যাওয়া কোনো প্রয়োজন বোধ করল না সে। রাতটা এবার নিঃশব্দেই কাটুক, হয়তো একটু শান্তিতে। দরজার সঙ্গে পিঠে গিয়ে চোখ বন্ধ করে মেঝেতে বসে হাঁপাচ্ছে মেহরিন। বুকটা দ্রুত ওঠানামা করছে, ভেতরে এখনো ঝড় বয়ে চলছে। ঠিক তার সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে এক দৃষ্টি তাকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে তাহিয়া। মেয়েটার এই অদ্ভুত অঙ্গভঙ্গি দেখে সে ঠিক বুঝে উঠতে পারছে না, এ কি হাসছে, ভয় পেয়েছে, নাকি লজ্জায় গলে যাচ্ছে। ঠিকই যেন ঠাউর করতে পারছে না কিছুই। নিচে কৌতূহল আর ধরে রাখতে না পেরে দীর্ঘক্ষণ নীরব থাকার পর অবশেষে তাহিয়া প্রশ্ন করল, কেন, কেউ কি তোকে ধাওয়া করেছে মেহু? অনেকক্ষণের নিস্তব্ধতার ভেতরে নিজের অদ্ভুত কর্মকার্য নিয়েই ভেবেছিল মেহেরিন। হঠাৎ কারো কাউন্টার শুনে চমকে উঠল সে। তড়িঘড়ি করে মুখের উপরে হাত রেখে সরিয়ে সামনে তাকাতেই ড্রিম লাইটের অবছা আলোয় দাঁড়িয়ে থাকা তাহিয়াকে ঠিকমতো চিনতে পারল না। অন্ধকারে যেন তাকে একটা কালো ছায়ামূর্তি মনে হলো। কয়েক সেকেন্ড তাকানোর পর ভূত বলে চেঁচিয়ে উঠল মেহেরিন। মেহেরিনের এই আসমিক চিৎকারে তাহিয়ার সমস্ত কৌতূহল মুহূর্তে উবে গেল। সে নিজেও ভয় পেয়ে কেঁপে উঠল পেছনে ভূত ভেবে। এক লাফে মেহেরিনের পাশে বসে তাকে শক্ত করে জড়িয়ে ধরল আর নিজেও চেঁচিয়ে উঠল ভূত বলে। যাকে ভূত ভেবে চিৎকার করেছিল সেই আবার তাকে জড়িয়ে চেঁচিয়ে উঠতে দেখে মেহরিন হতভম্ব হয়ে পিটপিট করে তাকালো। একটু ভালো করে দেখে চিনতে পারলো এ তো তাহিয়া। অন্ধকারে তাকে তবে ভূত ভেবেছিল সে। নিজের এই বোকামি বুঝে মাথায় একটা গাঁটটা মারতে ইচ্ছে হলো তার। এদিকে মেহরিনকে হঠাৎ চুপ হয়ে যেতে দেখে তাহিয়া ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কিরে, ভূত কই? মেহরিন নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে নির্বিকার ভঙ্গিতে বলল, জানালা দিয়ে পালিয়েছে। তাহিয়া তার সঙ্গে সঙ্গে অন্য আঁকড়ে ধরে উঠে দাঁড়িয়ে সত্যি সত্যিই জানালার দিকে তাকাতে লাগলো। কই, জানালা তো বন্ধ, পালালো কেমনে? মেহরিন ঘরের লাইটটা চালিয়ে আর চোখে তাকিয়ে বলল, ভূত কি আর মানুষ যে জানালা খুলে পালাবে? তাহিয়া একটু ভেবে গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়ল। আসলেই তো, ভূত তো আর জানালা খোলার দরকার পড়ে নাই, তারা জানালার ভেতর দিয়েই যেতে পারে। তার এই সরল যুক্তিতে হাসি আসলো মেহরিনের। মেয়েটাকে বোকা বানানো সেকেন্ডের কাজ। তবে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে এবার মেহরিন তাকালো তার দিকে করা অনুসন্ধানী দৃষ্টিতে। সেই দৃষ্টি যেন সরাসরি প্রশ্ন ছুড়ে দিচ্ছে। হঠাৎ এহেন তাকানো দেখে তাহিয়া ভরকে গেল, ছোট করে ঢোক গিলল। এদিক সেদিকে তাকাতে লাগলো, যেন চোর ধরা পড়ে গেছে। তবুও মেহরিনের চোখের কবল থেকে বের হতে না পেরে অস্বস্তিতে তোতলাতো গলায় বলল, আজব, এভাবে তাকাচ্ছিস কেন? এবার ধীর কণ্ঠে মেহরিন বলল, ঘটনা কি বল? তাইয়া থতমত খেয়ে না বোঝার ভান করে বলল, কিসের ঘটনা? এখনো ঘুমাসনি, অথচ আমি যাওয়ার আগে তোকে দেখে গেলাম ঘুমিয়ে একদম কাহিল। এখন আবার জেগে আছিস, কাহিনী কি? না মানে ঘুমিয়েছিলাম, এখনই উঠলাম। মেহরিন ভ্রু তুলে তাকালো, আমাকে বোকা পেয়েছিস? ঘুম থেকে উঠেছিস অথচ মুখে ঘুমের লেশ মাত্র নেই। এবার তাহিয়া কি অজুহাত দেবে আর ভেবে পেল না, যেন পুরোপুরি ধরা পড়ে গেল। এমনিতেও মেহরিনের সামনে মিথ্যে বলতেই পারে না মেয়েটা। এই কথাগুলো কেমন জড়িয়ে যাচ্ছে তার। মেহরিন আরও চাপ দিতেই শেষমেশ হাল ছেড়ে দিয়ে বলল, আরে আজ ভাই, আজ ওনার পারছে? মেহরিন চোখ ছোট ছোট করে প্রশ্ন করলো, উনি আবার কে? আরে উনি মানে উনি। হ্যাঁ, সেই উনিটাই তো কে? মেহরিনের ইচ্ছাকৃত খোঁচাখুচি বুঝে গেল, রেখে গেল তাহিয়া। ঠোঁট ও ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। তার সেই অভিমানী চেহারায় দেখে ফিক করে হেসে ফেলল মেহরিন। আলতো করে গাল টেনে নিজের থেকে ফিরিয়ে বলল, ওলে লে লে লে, লাখ কালে তো বাবু। তাহিয়া এক ঝটকায় হাত ছড়িয়ে নিয়ে অভিমান ভরা কণ্ঠে বলল,
তুই বুঝেও না বুঝার ভান করিস, খালি আমাকে লজ্জায় ফেলিস। মেহরিন হাসতে হাসতে তাকে জড়িয়ে ধরল। বারে, লুকিয়ে লুকিয়ে ভালোবাসতে লজ্জা নেই আর মুখে নাম নিতে এত লজ্জা? তাহিয়া নাক ফুলিয়ে গলা চড়িয়ে চেঁচিয়ে উঠল, মেহরিন। মেহরিনের ঠোঁটে এক আঙুল ছুঁয়ে বলল, আচ্ছা আচ্ছা, আর বলছি না, এবার বল, এত রাতে হঠাৎ জন্মদিনের কথা মনে পড়লো বুঝি? তাহিয়া কালে এক হাত রেখে মুখটা কেমন যেন নিস্তেজ করে বলল, আম, মনে তো ছিল অনেক আগে থেকেই, কিন্তু রাত 12টায় উইশ করিনি। যদি উনি বুঝে ফেলেন ওনার বাচ্চা আমার মনে আছে। মেহরিন হালকা করে তার কাঁধে চাপড় দিল। বুঝলে ক্ষতি কি? তাহিয়া মাথা নাড়িয়ে বলল, না না, আমার লজ্জা করে। হুম, এই লজ্জা নিয়েই থাক। একদিন দেখবে অন্য কোনো মেয়ে তার চোখের সামনে দিয়ে ফারিস ভাইকে নিয়ে চলে গেছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু লজ্জাই পাচ্ছিস, কিছু বলতেই পারছিস না। কথাটা যেন সরাসরি গিয়ে বেঁধল তাহিয়ার মনে। বিরাট বড় প্রভাব ফেলল তার মস্তিষ্কে। মুখটার সঙ্গে সঙ্গে স্নান হয়ে গেল। ঠোঁট উল্টে চুপচাপ বসে রইল সে। গম্ভীরভাবে কিছু একটা ভাবতে লাগলো। মনে হচ্ছে মাথার ভেতরে ঝড় বইছে। তাহিয়ার এই অবস্থা দেখে মেহরিন আবার হাসি পেয়ে গেল। বুঝতে পারল মেয়েটা বেশ ইনসিকিউর হয়ে পড়েছে। এই যেন নরম তুলো কি না কি ভেবে কষ্ট পেয়ে না বসে। নিজের কথাতে অপরাধ বোধেও কাজ করলো। এভাবে ইচ্ছে করে ভয় দেখানো ঠিক হয়নি। দেরি না করে তাহিয়াকে হালকা চাকিয়ে বলল, আরে বোকা, মজা করছিলাম, এসব ভাবিস না। এবার বল কিভাবে উইশ করবি? তাহিয়া একটু নড়ে চড়ে বসলো। আমি তো সেটাই ভাবছি কিভাবে করব। মেহরিন বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, কল করে? তাহিয়া ধপ করে এসে তার পেটে মাথা রেখে শুয়ে পড়ল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই মুহূর্তে আমার মোবাইল আনা ইম্পসিবল। মেহরিন তার চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তাহলে থাক, কাল দিনের বেলা করিস। না না, আমি আজই করতে চাই। তাহলে উপায়? তাহিয়া নখ কামড়াতে কামড়াতে হঠাৎ উঠে বসলো। চোখে একরকম ঔজ্জ্বলতা ভেসে উঠল। ঝলমল চোখে বলল, একটা উপায় আছে। কি উপায়? প্রশ্নটা করতেই দেখা গেল তাহিয়া কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে মেহরিনের দিকে। সেই চাহনি দেখে মেহরিনের বুকের ভেতর যেন সতর্কতার ঘণ্টা বাজে উঠল। আছোয়ার থেকে সোজা হয়ে বসলো মুহূর্তেই। তাহিয়ার চোখের কথা যেন পড়ে ফেলেছে এক চাহনিতেই। মুখ কুচকে সরাসরি বলে ফেলল, আমি পারবো না। কথা শেষ হতেই তাহিয়া ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরল। প্লিজ দোস্ত, তুই ছাড়া আমার আর কেউ নেই, একটু হেল্প কর প্লিজ। মেহরিন তাকে ছাড়তে ছাড়তে বলল, না বাবা, আমি এসবের মধ্যে নেই, আমি এখন ঘুমাবো, শর্ত দেখি। না না, তুই এরকম একমাত্রই ভরসা, প্লিজ দোস্ত। তাহিয়া একের পর একটা অনুরোধ বিরক্তি হয়ে মেহরিন তার মুখ চেপে ধরল। আজব, এত সহজ ভাবছিস নাকি? ধরা পড়লে তো তোর ভাই আমাকে তুলে আছাড় মারবে। তাহিয়া তার হাত সরিয়ে জোর গলায় বলল, না না, ভাইয়া তোকে কিছু বলবে না দেখিস, প্লিজ যা না। তুই খুব জানিস। হ্যাঁ, আমি জানি, এবার যা। না, একদম না। অনেকক্ষণ চেষ্টার পরও যখন মেহরিন রাজি হলো না, তখন হতাশ হয়ে বসে পড়ল তাহিয়া। একটা দীর্ঘশ্বাস টেরে মাথা নিচু করে বসে রইল। এই মুহূর্তে তালহার ফোন ছাড়া আর কোনো উপায় নেই। তাহিয়াকে এমন মন খারাপ করে বসে থাকতে দেখে মেহরিন ফুস করে উঠল, একটু নরম হলো। পাশে এসে বসে বলল, ফাইজা আপুর ফোন আছে তো, ওইটা নিয়ে এলে হয় না? তাহিয়া অসহায় চোখে তাকালো। ফারিস ভাইয়ের নাম্বার আপুর কাছে নেই, ভাইয়ার ফোনেই আছে। তাই তো তোকে বলছিলাম। মেহরিন ঠোঁট উল্টে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। রাত বাজে 2টা। এখন আমি তোর ভাইয়ের রুমে ঢুকবো যদি ঘুম ভেঙে যায়? এই রাতে আমাকে জেগে থাকতে দেখে কি ঝাড়াটাহি না দেবে? তাহিয়া সঙ্গে সঙ্গে আকুতি ভরা গলায় বলল, না না, ভাইয়া তোকে কিচ্ছু বলবে না। মাঝরাতে এমনিও এখন গম্ভীর ঘুমে থাকবে। তুই আস্তে করে গিয়ে ফোনটা নিয়ে চলে আসবি, হয়ে যাবে। প্লিজ না করিস না। বান্ধবীর জন্য এতটুকু করতে পারবি না? প্লিজ মেহু, ভাবি, বনু। তাহিয়ার সেই অদ্ভুত অতিরঞ্জিত ডাক শুনে বিরক্ত হয়ে উঠল মেহরিন। এক দমকা গরম নিঃশ্বাস পেলে উঠে দাঁড়ালো। কপার ট্রাক দেখিয়ে বলল, চুপ কর। কিছু হলে বন্ধুত্বের দোহাই দিতে শুরু করিস, বেয়াদব একটা। দপদপ করে পা তুলে পা ফেলতে ফেলতে দরজার দিকে এগিয়ে গেল সে। যেতে যেতে অন্যটা মাথায় টেনে ঠিক করে নিল। দরজা খুলে বাইরে বের হতেই পেছনে পেছনে খুশিতে তাই লাফাতে লাফাতে বেরিয়ে এলো তাহিয়া। ফিসফিস করে উত্তেজিত কণ্ঠে একের পর একটা নির্দেশ দিতে লাগলো, দেখ, আসতে যাবি, কোনো শব্দ করবি না, ধীরে ধীরে ফোনটা নিবি, প্লিজ, সাবধানে। তালহার ঘরের সামনে পৌঁছাতেই হঠাৎই করে থেমে গেল তাহিয়া। তারপর একছোটে নিচে ঘরের থেকে পালালো। যেন সব দায়িত্ব এখন একেবারে মেহরিনের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত। মেহরিন ডাকে চোখ পাকিয়ে একবার তাকালো তার দিকে। তারপর নিজেকে সামনে নিয়ে ধীরে ধীরে দরজায় আলতো ধাক্কা দিল। দরজাটি ঠেলে দিতেই সঙ্গে সঙ্গে খুলে গেল। তা দেখেই একটা দীর্ঘশ্বাস নিল সে। বুকের ভেতর ধুকপুকানি যেন আরও বেড়ে গেল। একটু সাহস সঞ্চয় করে এগোতে লাগলো। শুধু ভয় থাকলে এক কথা ছিল, লজ্জাও লাগছে তার। একথা কিভাবে বোঝাবে তাহিয়াকে? বলি তো, চেপে ধরতে লজ্জার কারণ। তখন এর কথা কি আর বলা যায় নাকি? নিজের ভাবনা সাইডে রেখে ধীরে খুব সাবধানে ভিতরে পা রাখলো।
ঢুকে প্রথমেই ঘুরে দাঁড়িয়ে দরজাটা আস্তে করে বন্ধ করে দিল। কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চোখে অভ্যস্ত হওয়ার চেষ্টা করেছে অন্ধকারের সঙ্গে। ধীরে ধীরে আশেপাশের অবস্থা আকারগুলো স্পষ্ট হতেই সে নিঃশব্দে এগিয়ে গেল বিছানার দিকে। দৃষ্টি বিছানা যেতেই দেখতে পেল ব্ল্যাঙ্কেটটার মাঝ বরাবর টান টান করে রাখা। বুঝতে আর বাকি রইল না তালহা সেখানেই শুয়ে আছে। মেহরিন গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বিছানা একেবারে ধারে এসে থামল। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল। তার নিঃশ্বাসও যেন থামতে চাচ্ছে, যাতে শব্দ না হয় চেষ্টা করে বোঝায় তালহা ঘুমিয়ে আছে কিনা। বেশ কিছুক্ষণ কোনো নড়াচড়া নেই দেখে নিশ্চিন্ত হলো, গম্ভীর ঘুমে ডুবে গেল। মনে একবার ইচ্ছে জাগলো একটু উকি মেরে দেখতে তালহাকে, কিন্তু বালিশ আর কম্বলের আড়ালে কিছুই বোঝা যাচ্ছে না। তাই আর নিজের সেই কৌতূহলকে দমন করলো সে। আর সময় নষ্ট না করে ধীরে মাথা ঘুরিয়ে বালিশের ও পাশের দিকে তাকাতেই যা খুঁজছিল সেটা চোখে পড়ল। মোবাইল। মুহূর্তেই তার মুখে এক চিলতে স্বস্তির হাসি ফুটে উঠল। যা নেওয়ার জন্য এত ভয়, এত দুশ্চিন্তা, তা এত সহজে পেয়ে যাবে ভাবেনি সে। ভেবেছিল ফোনটা হয়তো বালিশের নিচে থাকবে, তা বের করা কঠিন হয়ে পড়বে, কিন্তু এ তো একেবারে সামনে। খুশিতে তাড়াতাড়ি হাত বাড়িয়ে মোবাইলটা তুলে নিতেই হঠাৎই পেছন থেকে শক্ত করে কোমর জড়িয়ে ধরল এক হাত। এক নিমিষে জমে গেল মেহেরিন। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার। চোখের সামনে শুয়ে থাকা তালহার দিকে গেল তার চোখ। তালহা শুয়ে, তবে অন্ধকারে তার কোমরের চারিপাশে শক্ত করে হয়ে থাকায় এই হাতের বাঁধনটা কার। ভয় যেন কাঁপতেও ভুলে গেল সে। প্রেম সন্ধিক্ষণ। লিখেছেন সাইদা মন। পর্ব 25। তালহা শুয়ে, তবে অন্ধকারে তার কোমরের চারিপাশে শক্ত হয়ে থাকা এই হাতের বাঁধনটা কার। ভয় যেন কাঁপতেও ভুলে গেল। এটা কার হাত? বুকের ভেতরটা তকতক করে উঠেছে বারবার। শ্বাস যেন গলায় আটকে আছে। এই গভীর রাতে এমন সময় তালহার ঘরে কে আসতে পারে? শুকনো ঢোক গিলল। মনে সাহস সঞ্চয় করে কে এটা তা দেখার জন্য ধীরে পিছনে ফিরতে যাবে। ঠিক তখনই পেছন থেকে কোমরে হঠাৎ একটা টান অনুভব করলো। কেউ যেন তাকে জোর করে পেছনে টেনে নিতে চাইছে। এবার আর নিজেকে সামলাতে পারল না মেহেরিন। ভূত প্রেত ভয় বরাবরই বেশি। ভয়ের চোটে চিৎকার করতে উদ্যত হলো, কিন্তু তার আগেই দ্রুত এক হাত এসে চেপে ধরল তার মুখ। মুহূর্তেই ছটফট করতে শুরু করলো সে। আতঙ্কে চোখ দুটো বিস্ফোরিত। হাত ছাড়াতে মরিয়া হয়ে উঠে পড়ল সে, কিন্তু কোনো সুযোগ না দিয়েই সেই মানুষটি তাকে টেনে নিয়ে এলো দরজার কাছে। দরজার সামনে এসেই পিছিয়ে ভেসে এলো এক কণ্ঠ। আরে কাঁথির কাঁথি, এটা আমি তাহিয়া। তিরিং বিরিং বন্ধ কর, নয়তো বাস সব দিক দিয়ে খাবো। পরিচিত কণ্ঠস্বর শুনতেই মেহরিনের ছটপটানি কিছুটা থামল। এক মুহূর্তে যেন ভয়টা স্মিত হলো, কিন্তু শরীরের কম্পনই তখনও থামেনি। তাহিয়া এক হাতে মেহরিনের মুখ চেপে রেখেই আস্তে করে দরজা খুলল। তারপর তাকে নিয়ে নিঃশব্দে বাহিরে বেরিয়ে এলো। বেরোনোর পরপরই আবার দরজা আলতো করে বন্ধ করে দিল। দুজন কোনো রকমের নিজেদের ঘরে ফিরতেই মেহরিন আর নিজেকে ধরে রাখতে পারল না। দাপ করে মেঝেতে বসে পড়ল। বুক ওঠানামা করছে দ্রুত। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। শ্বাসকষ্ট বেড়ে গেছে মেয়েটার। তার এই অবস্থায় ভড়কে গেল তাহিয়া। দ্রুত দরজা লাগিয়ে এসে তার পাশে বসলো, পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। মেহরিন, ঠিক আছিস? তবে কোনো উত্তর এলো না। বেশ কিছুক্ষণ ধরে এভাবেই বসে রইল। তাহিয়া বুঝতে পারলো ভয় থেকে ওর শ্বাসকষ্ট বেড়েছে। নিজের কাজটাই ভীষণ রাগ লাগলো। বোকামি মনে হলো তার। পেছনে থেকে এভাবে ভয় দেখানো ঠিক হয়নি। অবশ্য সে ইচ্ছে করে তো আর ভয় দেখায়নি। চিন্তায় পড়ে নখ কামড়াতে লাগলো সে। কি করবে ভাবতে ভাবতে একবার উঠে গিয়ে ইনহেলার এনে দিল মেহরিনকে। তারপর চুপটি করে বসে রইল মেহরিনের পাশেই। মেহরিন ইনহেলার নিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। কিছু সময়ের শ্বাস স্বাভাবিক হতে না হতেই সে উঠে তাহিয়ার পিঠে একটা কিল বসালো। তারপর ঝাড়ি দিয়ে বলল, বেয়াদব কোথাকার, এভাবে কেউ আসে? আর একটু হলে তো ভয়ে আত্মা বের হয়ে যেত। তাহিয়া মুখটা নিয়ে বলল, বাল, আমি কি জানতাম আমার ভাই এমন রোগী বিয়ে করে এনেছে যাকে ধরলে শ্বাসকষ্ট শুরু হয়। মেহরিন রাগি চোখে তাকাতেই তাহিয়া চুপ করে গেল। সঙ্গে সঙ্গে দাঁত বের করে একটা হাসি দিল। মেহরিন কপাট রেখে প্রশ্ন ছুড়ল, তুই ঘরে গিয়েছিলি কেন? তাহিয়া ঠোঁট উল্চে গেল। ইতস্তত করতে করতে বলল, মানে তুই এত দেরি করছিলি যে ভাবলাম ধরা পড়লি নাকি, তাই উকি দিতে গিয়েছিলাম। তারপর দেখি মোবাইল তোর হাতে। পেয়েছিস খুশিতে তাকে ধরতে গেলাম দৌড়ে। তাই বলে তোর ভাইয়ের রুমে এভাবে ছুটে যাবে? চুরি করতে গিয়েছিলাম আমি। মাথায় কি ছিল? উনি যদি জেগে যেতেন। আরে এক্সাইটমেন্টে এসব কথা ভুলেছিলাম। মাথায় ছিল না। যাকে জাগেনি তো, এবার মোবাইলটা দে ফাস্ট। মেহরিন মোবাইলটা এগিয়ে দিতেই তাহিয়া খাটে উঠে দুপা তুলে বসলো। মেহরিনও পাশে এসে বসলো। দুজনের মনোযোগ এখন পুরোপুরি মোবাইলের স্ক্রিনে। কিছুক্ষণ গোতাগুতি করে তাহিয়া অসহায় ভঙ্গিতে তাকালো। লক কি? মেহরিন কপাল কুঁচকে বলল, আমি জানি না কি তোর জামাইয়ের মোবাইল, আর তুই জানিস না আমি কি ওনার মোবাইল ইউজ করি নাকি? মেহরিন কথা শুনে তাহিয়া নাক সিটকে বলল, ছি ছি, কেমন বউরে জামাইয়ের দিকে খেয়াল নেই। এভাবে একের পর একটা খোঁচা মারা কথা সেই তখন থেকে বলেই যাচ্ছে তাহিয়া। এবার আর চুপ থাকলো না মেহরিন। সঙ্গে সঙ্গে তাহিয়ার কান মুচড়ে ধরল, এই শালি, সে কখন থেকে কুটনি ননদের মতো খালি চেঁচাচ্ছিস? সমস্যা কি তোর?
তাহিয়া পিক করে হেসে ফেলল। কান ছাড়াতে ছাড়াতে বলল, তোর ননদ লাগি তো, একটু ফিল নিচ্ছি। মেহেরিন কান ছেড়ে দিল। কিছু একটা ভেবে গলা ছেড়ে বলল, তাহলে আমিও ভাবি হয়ে দেখাবো নাকি? কথার ইঙ্গিত কোন দিকে যাচ্ছে তা বুঝতে সময় লাগলো না তাহিয়ার। তড়িঘড়ি করে বলল, মেহুর বাচ্চা, একদম না। কি না? ভাবি হিসেবে তোর ভাইকে বলতে হবে তো, এই বয়সে তার বোন প্রেমে পড়েছে, আবার ভাইয়ের মোবাইল দিয়ে প্রেমিককে কল দিচ্ছে। তাহিয়া তাড়াতাড়ি তার মুখ চেপে ধরল, একদম ফালতু কথা বলবি না। আমি কোনো প্রেম টেম করছি না। এখন চুপচাপ লক খুলতে হেল্প কর। দুজনে খুনসুটির মধ্যে বেশ কয়েকবার চেষ্টা করলো লক খুলতে, তবে ব্যর্থ হলো। মেহেরিনের নাম দিয়েই চেষ্টা করলো, তাতেও কিছু কাজ হলো না। হতাশ হয়ে মেহেরিন বলল, এখন কি করবে? কি আর আবার করব, চেষ্টা করতে হবে আবার। বাদ দে না, পারবি না, কালকে উইশ করিস। কিন্তু তাহিয়া তো আজই উইশ করবে বলে জেদ পুষে রেখেছে মনে। জেদি কঞ্চে বলল, না আজই করব। কিছুক্ষণ তর্ক বিতর্কের পর হঠাৎ তাহিয়া জিজ্ঞেস করলো, আইডিয়া, এই তোদের স্পেশাল ডে গুলোর তারিখ মাস বল মাস্ট। মেহেরিন কপাল কুচকে বলল, কিসের স্পেশাল ডে? আরে কোনো স্মরণীয় দিন নেই তোদের, যে দিনটায় তোদের লাইফে অনেক স্পেশাল, সেলিব্রেট করবি ফিউচারে, এমন দিন? মেহেরিন একটু ভেবে ধীর সুস্থে বলল, তেমন কোনো দিন তো নেই, তবে আমাদের বিয়ের দিনটা আমার জন্য খুব স্পেশাল। ওই দিন তো প্রথম ওনাকে পেয়েছিলাম। কথা শেষ হওয়ার আগেই তাহিয়া চেঁচিয়ে উঠল, পেয়েছি। চমকে উঠে মেহেরিন নিজের কথা থামিয়ে প্রশ্ন করলো, কি পেয়েছিস? পাসওয়ার্ড পেয়েছি। পাসওয়ার্ড কি? আগে তোদের বিয়ের ডেটটা বল ফার্স্ট। 25 জুন 2025। তাহিয়ার সঙ্গে সঙ্গে সংখ্যাগুলো বসালো মোবাইলে। মুহূর্তে মোবাইল আনলক হয়ে গেছে। তা দেখি খুশিতে প্রায় লাফিয়ে উঠল তাহিয়া আর মেহেরিন। সে তো থমকে গেল। ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল এক অমায়িক হাসি। বুকের ভেতর দিয়ে অদ্ভুত একটা উষ্ণ শিহরণ বয়ে গেল। তালহার পাসওয়ার্ড, তাদের বিয়ের ডেট, এমনটা তো সে কখনো ভাবেনি। তবে কি তালহার জীবনের প্রতিটা জায়গায় সে জায়গা করে নিয়েছে? আচমকায় কানের পাশে যেন বাতাস পিসপিস করে বলে উঠল, মেহেরিন, তুই তো তার সবটুকু জুড়ে ছড়িয়ে যাচ্ছিস রে। পুরো তালহাটাতেই তুই কি রাজত্ব করার পরিকল্পনা করেছিস? এইদিকে তাহিয়াও বলেছে নানান কথা। একদিকে তাহিয়া, অন্যদিকে নিজের ভাবনা, সবগুলো মিলিয়ে যেন শর্মিলা এসে ভর করলো তাদের উপর। লজ্জাটা আরও বেড়ে গেল। বসা থেকে উঠে দৌড়ে গেল ওয়াশরুমে। ভেতরে ঢুকে দরজা আটকে দিল, সোজা আয়নার সামনে দাঁড়ালো। নিজের প্রতিচ্ছবির দিকে তাকাতেই দেখতে পেল গাল দুটো লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দুগালে হাত রেখে নিজেকে ধমকালো, এই বেয়াদব, এত তাড়াতাড়ি লজ্জা লাল হয়ে গেলি কেন? তুই লজ্জা পাচ্ছিস? তা আমাকে দেখাতে ভালো লাগে বুঝি? কিন্তু পরক্ষণে নিজের কথাই নিজেই ফিক করে হেসে ফেলল। এ কেমন বোকামি করেছে সে? গালকে কেউ বুঝি বকে? গাল কি কথা শোনে? হেসে ফেলল সে। প্রেমে পড়লে মানুষ কি এমনই হয়ে যায়? নিজের সঙ্গে কথা বলে নিজেই কথাতে নিজেই বুঝে লজ্জা পায়। এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে একান্ত আলাপে মগ্ন হয়ে রইল মেহেরিন। 4বার রিং হওয়ার পর অবশেষে হাল ছেড়ে দিল তাহিয়া। ফারিস কল ধরছে না। তবে কি সে ঘুমিয়ে পড়েছে? অবশ্য এত রাত জেগে থাকারই বা কারণ কি? ক্লান্ত মন একটা দীর্ঘশ্বাস ফেলে বালিশে মাথা রাখলো তাহিয়া। মোবাইলটা বুকের উপর রেখে মন খারাপ করে শুয়ে রইল। তবে কি আজ আর ফারিসকে উইশ করা হবে না? তাহলে এতক্ষণে জেগে থাকার মানেটা কি হলো? হুদাই তবে রাত জেগে রইল সে? এসব ভাবতে ভাবতেই ধীরে ধীরে চোখ বন্ধ করলো। কয়েক সেকেন্ড যেতে না যেতেই হঠাৎ মোবাইলটা কেঁপে উঠল। চমকে লাফিয়ে উঠল তাহিয়া। বসে দ্রুত স্ক্রিনের দিকে তাকাতেই দেখলো ফারিস কল করেছে। মুহূর্তেই বুকের ভেতরটা ধকধকে শব্দটা বেড়ে গেল। এক হাতে বুকে চেপে ধরল। কেমন একটা অস্বস্তি কাজ করেছে। এখন ধরবে কি ধরবে না এই দ্বিধায় পড়েছে। তবে নিজেকে সামলে একটা গভীর শ্বাস নিল সে। তারপর কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো ফারিসের ব্যস্ত কণ্ঠ। তালহা কল করেছিল? আমি গাড়িতে ছিলাম, দেখিনি, মাত্র বাসায় ঢুকলাম। এত রাতে কল, এনি প্রবলেম? এতক্ষণে শুনতেই কিছুক্ষণ চুপ করে রইল তাহিয়া। সে এতক্ষণ ভেবেছে ছেলেটা নিশ্চয়ই ঘুমিয়ে, আর এদিকে সে নাকি এখনই বাসায় ফিরল। গৌরীর দিকে তাকালো সে, রাগ হলো অনেক। তারপর রাগ মিশ্রিত গলায় প্রশ্ন ছুড়ে দিল, রাত করে কোথায় ছিলেন? এদিকে নিচের ঘরে ঢুকে সদ্য বিছানা গা এড়িয়ে দিয়েছিল ফারিস। কানে ফোন, কিন্তু তালহার বদলে তাহিয়ার কণ্ঠ শুনে সে চমকে উঠে বসলাম। দ্রুত মোবাইলের স্ক্রিনে চোখ বুলিয়ে নম্বর মিলিয়ে নিল। হ্যাঁ, এটা তো তালহার নাম্বারই। কিন্তু তাহিয়ার গলা কিছুটা বিস্ময় নিয়ে সে প্রশ্ন করলো, তাহিয়া তুমি? তাহিয়া এবারও গম্ভীর গলায় বলল, জি। এবার বলুন, এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? ফ্রেন্ডসদের সাথে ছিলাম। ছিলেন না মেয়ে ফ্রেন্ড? তাহিয়ার পরপর প্রশ্নগুলো কেমন যেন অদ্ভুত লাগলো ফারিসের কাছে। এদিকে এত রাতে তার কাছ থেকে কল অপ্রত্যাশিত। অন্যদিকে এই প্রশ্ন করার ভঙ্গি যেন অজান্তেই একটু অধিকার খাটাচ্ছে মেয়েটা। সে চুপ করে থাকতেই তাহিয়া গলা উঁচিয়ে ডাকলো, কি হলো বলুন? ফারিস এবার ভাবনা সরিয়ে উত্তর দিল, ছেলে। শুনতেই যেন হালকা হলো তাহিয়া। অজান্তে একটা স্বস্তির নিঃশ্বাস পেল। তারপর আবার প্রশ্ন, ও তা এত রাত পর্যন্ত বাহিরে কি করছিলেন? ওরা ডেকেছিল তাই গিয়েছিলাম।
কিন্তু তুমি বলো, তুমি এত রাতে তালহার মোবাইল নিয়ে কি করছো? প্রশ্নটা শুনে থমকে গেল তাহিয়া। নিজের কাজ মনে পড়ল। আস্তে করে বলল, দরকারে। কি দরকার? কিছুটা সময় নিয়ে কণ্ঠটা আরও নিচু করে বলল, আপনাকে কল দিতে। কথাটা শুনে পারিসের কপালে ভাঁজ পড়ল। তাহিয়া তালহার নাম্বার নিয়ে তাকে কল দিচ্ছে। বিষয়টা অদ্ভুত হলেও অজান্তে এক ধরনের ভালো লাগা ছুঁয়ে গেল তাকে। মুচকি হেসে বলল, ও আচ্ছা। তাহিয়া ইতস্তত করতে করতে জিজ্ঞেস করলো, আপনি কি এখন ঘুমোবেন? না, আগে ফ্রেশ হব, তারপর ঘুমোবো। ও, তাহলে ফ্রেশ হন। বলে থেমে গেল তাহিয়া। আরও কিছু বলতে চেয়েছিল, বলল না। কথাটা কিভাবে বলবে তা যেন বুঝে উঠতে পারছে না। আসলে যে সে ফারিসকে ছাদে ডাকতে কল দিয়েছে তাকে ডিরেক্ট বলে দেবে, কিন্তু এত রাতে ছাদে ডাকলে সে কি ভাববে? নানান দ্বিধাতে আটকে যাচ্ছে তার কথা। তাকে চুপ থেকে দেখে ওপাশ থেকে ফারিস জিজ্ঞেস করলো, ব্যাস এই জন্যই কল করেছিলে? তাহিয়া এবার সাহস সঞ্চার করে বলল, আসলে না। তাহলে? আসলে কিছু বলার ছিল। বলো। না মানে কিছু মনে না করলে একবার সাথে আসবেন? প্রশ্নটা শুনতেই ফারিস চোখ ছোট করে একবার পলক ফেলল। এই মেয়ে তাকে এত রাতে সাথে ডাকছে। এই ভিতর ডিম মৃদু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, সাথে কেন? তাহিয়া মিনমিন করে বলল, দরকার আছে, একটু আসবেন। ফারিস ঠোঁট কামড়ে একটু ভাব নিল, তারপর মৃদু দুষ্টুমি পড়া স্বরে বলল, যদি না আসি? মুহূর্তেই তাহিয়ার মুখটা যেন মলিন হয়ে গেল, কণ্ঠে অসহায়ত্বটা মিশে গেল। এভাবে তার সব প্ল্যান শেষ? না না, রিকোয়েস্ট করে হলেও আনাবে। যেই ভাবা সেই কাজ। প্লিজ একবার আসবেন। ফারিসের ঠোঁটে এবার মৃদু হাসি ফুটল। মেয়েটাকে এবার হাতে নাতে পেয়েছে, এই সুযোগ ছাড়া কি চাই? ভেবে বলল, সাথে গেলে আমি কি পাবো? তারপর প্রশ্নটা তাহিয়া না ভেবেই বলে ফেলল, যা চাইবেন তাই। সত্যি? পাক্কা? হুম। ওকে, তাহলে ফ্রেশ হয়ে আসছি, 10 মিনিট পর সাথে আসো। তাহিয়া আচ্ছা বলে কল কেটে দিল। মুহূর্তেই তার মুখে খুশির আলো ফুটে উঠল। বিছানা থেকে উঠে দাঁড়ালো একরাশ উত্তেজনা নিয়ে। এদিকে মেহেরিনও ততক্ষণে রুমে ফিরে এসেছে। তাহিয়ার হাবভাব দেখে বুঝে গেছে কথা হয়ে গেছে, তাই আর কিছু জিজ্ঞেস করলো না। তাহিয়া পড়ার টেবিলের উপর রাখা ছোট্ট গিফট বক্সটা হাতে তুলে নিল। একবার দেখে নিল সব ঠিকঠাক আছে কিনা, তারপর আবার যত্ন করে জায়গা মতো রেখে দিল। এরপর ছুটে গেল ড্রেসিং টেবিলের সামনে। নিজের পরনের আকাশি রঙের জামাটা টেনে ঠিকঠাক করলো। মাথার ওড়নাটা গুছিয়ে নিল। মেয়েটার এত উত্তেজনা দেখে মেহরিন মুচকি হাসছে। মনে পড়েছে নিজেদের কথা। সেও তাও তালহার সঙ্গে দেখা করতে যেতেই কত না এক্সাইটেড থাকতো। বিছানায় শুয়ে পড়ল। একটু সেজে গুজে যা। তাইয়া সঙ্গে সঙ্গে করে তাকালো, সাজবো? মেহরিন মাথা নেড়ে বলল, তাইয়া একটু ভেবে বলল, যদি বুঝে যায়। মেহরিন হালকা হাসলো। তোর কি মনে হয় ফারিস ভাই বোকা? তুই এমনিতেই ধরা পড়ে যাবি। তুই যে তার জন্যই রাত জেগেছিলি, তাকে ধরতে পারবে না? তাইয়া কিছুক্ষণ ভেবে মন খারাপ করে ফেলল। এভাবে ধরা পড়লো, তাকে কি ছাঁচড়া বলবে ফারিস? নানান কথা মাথায় নিয়ে মুখে হালকা ক্রিম মাখলো, একটু পাউডার দিল, ঠোঁটে লিপ বাম ছুঁয়ে নিল। এতে যেন সাজ হয়ে গেল। উঠতে যাবে ঠিক তখনই পেছন থেকে মেহরিন তাকে আটকালো। দাঁড়া, এটা কোনো সাজ হলো? বলে নিচে এগিয়ে এলো। তারপর খুব যত্ন করে ঠোঁটে হালকা নোট কালার লিপস্টিক লাগিয়ে দিল। চোখের উপর চিকন করে আইলাইনার টানলো। তারপর গালে ব্লাশার ছুঁয়ে দিল, যার ফলে দুগালা গোলাপি আভা ফুটে উঠল। এবার থুত্তি ধরে মুখটা দেখতে লাগলো। সুন্দর লাগছে মেয়েটাকে, তালহার চেয়ে উজ্জ্বল তাহিয়ার গায়ের রং। শুনেছে তাহিয়া নাকি তার বাবার গায়ের ফর্সাটা পেয়েছে। আজ তালহা তার মায়ের মতো উজ্জ্বল সামলা। কিছুক্ষণ তাকিয়ে থেকে সন্তুষ্ট হয়ে বলল, এই তো এবার ঠিক আছে, মাশাল্লাহ। দেখিস পারিস ভাই পাগল হয়ে যাবে। তাহিয়া লজ্জা পেয়ে আয়নার নিজেকে দেখলো। মন্দ লাগছে না, বরং ভালোই লাগছে। তবু একটু চিন্তিত গলায় বলল, এভাবে যাব সেজে গুজে? মেহরিন কিছু না বলে খোপা করে চুলটা একটু টেনে খুলে দিল। মুহূর্তেই চুলগুলো পিঠ জুড়িয়ে ছড়িয়ে পড়ল। সাথে সাথে অবাক হয়ে তাকালো তাহিয়া। আরে করছিসটা কি? মেহরিন ধমক দিয়ে উঠে বলল, তুই চুপ করে থাক। তারপর ওড়নাটা এক পাশে গুছিয়ে পিন মেরে দিল, অন্য পাশে কিছু চুল এনে রাখলো। এর মাঝে ফারিসের কলটা দেখে দ্রুত ঘড়ির দিকে তাকালো। 10 মিনিট হয়ে গেছে। আর দেরি করলো না তাহিয়া। টেবিল থেকে গিফট বক্সটা তুলে নিল। তার মোবাইলটা মেহরিনের হাতে দিয়ে দ্রুত বেরিয়ে গেল ছাদের উদ্দেশ্যে। তাড়াহুড়ো করে ছাদের দরজার কাছে এসে থামলো। এবার শব্দ না করে আস্তে করে খুললো দরজাটা। ধীর পায়ে চিপে চিপে ভেতরে ঢুকতে হঠাৎ থমকে গেল সে। প্রায় রাত 3টা, চারিপাশে কোনো অন্ধকার। ছাদ এতটা অন্ধকার থাকবে তা সে একবারও ভাবেনি। কোনো আলো নেই, এমনকি চাঁদের আলোটুকু মেঘের আড়ালে লুকিয়ে গেছে। ভয় লাগতে লাগলো বেচারির। এভাবে সামনে এগোবে কিভাবে? ভয় ঢোক গিলে নিজেকে তাতস্থ করলো যে ফারিস তো আসছেই না একা। সে সাহস নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কয়েক পা এগোলো। কয়েক পা গিয়েই থামলো। তার ভাষ্য মতে ছাদের মাঝামাঝি এসে দাঁড়িয়েছে। ঝিঝি পোকার আওয়াজ আর এই নিরিবিলি শুনশান নীরবতায় ভয় তার আর এগোতে ইচ্ছে করছে না। কেন এত রাতে আসতে গেল পাকনামি করে? নিজে নিজেই নিজেকে বকতে লাগলো সে।
বিড়বিড় করতে করতে আরেকটু এগিয়ে গেল, চোখ কুচকে অন্ধকারে তাকিয়ে দেখার চেষ্টা করলো সামনের সাথে ফারিস এসেছে কিনা, কিন্তু কিছুই দেখা গেল না। দেখতে না পেয়ে সে ডেকে উঠল, এই ফারিস ভাই, আপনি কি এসেছেন? কোনো সাড়া নেই। আবার ডাকলো সে, তবুও নিস্তব্ধতা। এবার ভয়টা স্পষ্ট হয়ে উঠল। সে অন্ধকার ছাদ ছেড়ে একা মুহূর্তে শ্বাসটা ভারী হয়ে এলো তাহিয়ার। অন্যার এক কোণা মুঠো করে ধরে দাঁড়িয়ে রইল। নড়চড় করতেও ভয় লাগছে যেন। মনে মনে দোয়া পড়েছে সে, শুধু অপেক্ষা করছে কখন ফারিস আসে। এভাবে মিনিট খানিক যেতেই ঠিক হঠাৎ সাথে দরজা দুম করে কিছু পড়ার শব্দ হলো। চমকে উঠল সে। যেদিক থেকে শব্দটা এলো অন্ধকারে সেদিকে তাকিয়ে তোতলাতে লাগলো, কে ওখানে? তবে কোনো উত্তর নেই। ভয় আরও দ্বিগুণ হারে বেড়ে গেল। মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। তবে কি তানারা? এত রাতে ওদেরই তো আড্ডা থাকে। আর কিছু ভাবতে পারল না সে। মাথায় যেন ভয়ে হ্যাং মেরেছে। কি করবে না করবে ভেবে না পেয়ে ধীরে ধীরে পৌঁছাতে লাগলো সে। এই বুঝি চোখের পানি চলে এলো প্রায়। আর একটু ভয়ে হয়তো কেঁদেই দিবে। বাচ্চা উইশ করতে এসে এমন নাজেহাল অবস্থা হবে আগে জানলে তো রাতে উইশ করার চিন্তাই মাথায় আনতো না। আফসোস করেছে বেচারি। কেন মেহরিনের কথা শুনলো না এই নিয়ে? কাল উইশ করলে কি এমন ক্ষতি হতো? এইসব ভাবতে ভাবতে কয়েক কদম পৌঁছাতে আচমকা কারোর সঙ্গে ধাক্কা খেলো। মুহূর্তে চোখ বড় হয়ে গেল তাহিয়ার। গলা শুকিয়ে এলো, শরীর জমে গেল, নড়ার শক্তিটুকু যেন উড়ে গিয়েছে। এর মাঝে কানের কাছে উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ পেল। এরপরই এক চিকন কাঁপন ধরানো হাসির শব্দ এলো কানের কাছে, ঠিক যেন ঠাকুমার চুলির সেই পেতনির হাসি। সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো চিকন ফিসফিসানো এক কণ্ঠ। হি 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 হি, বলতো আগে তোর ঘাড় মটকাবো নাকি চুল টেনে গাছে ঝুলাবো?